আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় এফআরসি, আমাদের দুর্বার 25 ব্যাচ এবং তোমরা হলে আমাদের এইচএসসি 27-এর সবচেয়ে দামি ব্যাচ, যাদেরকে আমরা অনেক বেশি পরিমাণে গুরুত্ব দিচ্ছি এবং সেই গুরুত্বের ধারাবাহিকতায় আজকে আমার সাথে 3 জন গুণী শিক্ষক নিয়ে তোমাদের সামনে দাঁড়িয়েছি, যারা ভবিষ্যতে তোমাদেরকে ইন্টারমিডিয়েটের পথ প্রদর্শক হয়ে দাঁড়াবে। তোমরা মনে প্রাণ একটা জিনিস বিশ্বাস করবা যে এসএসসিতে যে পরিমাণ পড়া তোমরা যতটুকু সময়ে পড়েছ, তার চাইতে ইন্টারমিডিয়েটে এত বেশি পরিমাণে পড়ালেখা আছে যে এটা তোমরা একটু চাইলে ভয় পাইতে পারো। একটু ভয় পাওয়ার দরকার আছে এবং মনে মনে একটু চিন্তা করতে হবে যে তোমাদের সামনের যে পথযাত্রা, সেই পথযাত্রাটা একটু বন্ধুর পথ, আর সেই বন্ধুর পথে বন্ধু হয়ে আমরা তোমাদের সাথে দাঁড়াতে চাই। আমি ফাহাদ স্যার, আমার পাশে একজন বিশেষ ব্যক্তিকে দেখা যাচ্ছে এবং এই বিশেষ ব্যক্তির নাম হচ্ছে রাহুল সাহা। তোমরা হয়তো অলরেডি আমাদের পেজে জেনেছো, তোমরা তোমাদের কেমিস্ট্রি শিক্ষক। আরেকজন কেমিস্ট্রি টিচার আছেন, এই লোকটা বসে থাকে কেন, দুষ্ট। এই যে দেখো, হ্যাঁ তোমরা চিনো? হ্যাঁ, ও মাই গড। ওনার নাম হচ্ছে মুজাহিদ স্যার এবং উনি তোমাদেরকে ইন্টারমিডিয়েটে তোমাদের সাথে, এই রাহুল সাহা স্যারের সাথে তোমাদের ইন্টারমিডিয়েটের জার্নিতে থাকবে। সো এবং এই দুইজন মানুষ কেমিস্ট্রির সমস্ত দায়িত্ব, এই অনলাইনে আমাদের যে দায়িত্ব আছে সেগুলোকে তোমাদের সামনে পড়াবে। এবং এই যে আমার পাশে আরেকজনকে দেখতে পাচ্ছ, হ্যাঁ এরকম সালাম দেয়, দিলে মনে হবে যে আর্মি আসছে। নাম হচ্ছে ইমতিয়াজ আহমেদ ওরকি। ইয়েস। সো এই মানুষটা তোমাদের ফিজিক্স পড়াবে। ফিজিক্স যে কত মজার হইতে পারে, সেই মজার জিনিসটাকে তোমাদের সামনে উপস্থাপনের একটা উসিলা হবে আজকের ক্লাসটা। আজকে আসলে ক্লাস না, আজকে আমরা একটু গাইডলাইন। হ্যাঁ, তোমরা যে মানুষগুলোর সামনে আসতে যাচ্ছ, যে মানুষগুলোকে তোমরা পেতে যাচ্ছ, এই মানুষগুলো আসলে তোমাদের সামনে কিভাবে তোমাদের সামনের দিনগুলোকে তোমাদের সামনে উপস্থাপন করবে, সেইটা হচ্ছে ব্যাপার। আরেকজন মানুষ এই যে পিছন দিয়ে দেখা যাচ্ছে, দেখছো চেহারাটা, দেখছো, পুরোটাই হচ্ছে ম্যাথমেটিক্স। ঢাকা ইউনিভার্সিটি অ্যাপ্লাইড ম্যাথ, ভয়াবহ সাবজেক্ট। ইন্টারমিডিয়েটের ম্যাথ, উফ। ইন্টারমিডিয়েট সবচেয়ে পিওর সাবজেক্ট হচ্ছে কেমিস্ট্রি, হ্যাঁ, আর রয়্যাল সাবজেক্ট হচ্ছে বায়োলজি। বায়োলজি ছাড়া কোনো কথা হইতে পারে? ডারউইন তো বায়োলজির মানুষ। এই বিতর্ক আমরা ক্লাসে প্রমাণ করব, এগুলো আমরা এখন লাইভে করতে চাই না। তোমরা উত্তর দিবা যে বায়োলজি রয়্যাল সাবজেক্ট, একটু পিছনে আছে। হ্যাঁ, সো বায়োলজি মানে কি? জীববিজ্ঞান। জীবনই যদি না থাকে তাহলে রসায়ন, পদার্থ আর ম্যাথ দিয়ে হবে কি? ম্যাথ ছাড়া স্যার জীবন চলবে না। চলবে। জীবনটা শোনেন, জীবনটা চলতে হইলে তো জীবনটা আগে সৃষ্টি হইতে হবে। তো জীবনের সৃষ্টি কি দিয়ে হবে? একটা রিঅ্যাকশন দিয়ে, বায়োলজি দিয়ে। আপনার জীবনের প্রতিক্রিয়া বল না থাকলে স্যার আমরা এখানে দাঁড়ায় থাকতে পারতাম না স্যার, মাটিতে গেড়ে যাইতাম। কিন্তু মাটি দাঁড়াইতে হলে তো তোর বডিটা ডেভেলপ হইতে হবে। বডি ডেভেলপমেন্ট হচ্ছে বায়োলজি। এনিওয়েজ, ইনফ্রাস্ট্রাকচার রেডি করতে পারলে কমিউনিকেশনটা হইতো না। চাস না কা? আচ্ছা, তোমরা এই যে দেখো আমাদের বিশেষ ইংরেজি শিক্ষক, আমাদের সরি তুই জানি কি পড়াস? আমরা স্যার বাংলা পড়াই স্যার। বাংলা, আচ্ছা। তো তোমরা একটু চেনো। সো আমরা আজকে তোমাদের সামনে গাইডলাইন সেশন নিয়ে আসছি। এই গাইডলাইন সেশনে আমরা আসলে এখন মজা করতে চাই না, সিরিয়াস টাইম। বস এখানে, দুষ্ট। শোনো তোমরা, আমরা সবাই সিরিয়াস। তোমাদের বাবা মা, আপনারা যারা আছেন দেখতেছেন, সালাম গ্রহণ করবেন। আমরা রোজার একেবারে লাস্ট মোমেন্টে, মানে ঈদের 1 সপ্তাহ বাকি, কিন্তু এপ্রিল 10 তারিখে আমাদের ছাত্রছাত্রীর পরীক্ষা। তোমরা ঈদ যেভাবে কাটাও না কেন, তোমাদের লেখাপড়াটা যেন ঠিক থাকে, এই উদ্দেশ্যে তোমাদের সামনে আজকে কিছু কথা আমরা বলবো। তো এই যে মানুষগুলো তোমরা দেখতেছো, অলরেডি মুজাহিদ স্যারের ক্লাস তোমরা করছো, আই হোপ ইউ নো হিম বেটার। কিন্তু তোমরা আজকে যে 3 জনের কথা শুনবা, তাদের ক্লাস তো তোমরা করো নাই। তা আগে শুরু করি নাকি? প্লিজ, থ্যাংক ইউ সো ভেরি মাচ। তো এখন প্রথম কথা আমি বলবো না। প্রথম কথা আমি আমাদের বস রাহুল শাহ বলুক। ইয়েস স্যার, প্লিজ। থ্যাংক ইউ স্যার। হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বেসিক্যালি আজকের এই গাইডলাইন সেশনটা তোমাদের জন্য আমরা লাস্ট মুহূর্তে প্ল্যান করছি, কারণ পরীক্ষা তো খুব আর বেশি একটা দিন নাই, আর স্টুডেন্টদের মেইনলি পড়াটা হয় লাস্টের দিকে। আমাদের লাস্টের দিকের কিকটা খুব ইম্পর্টেন্ট। তো দীর্ঘদিন আমাদের সাথে তোমরা কানেক্টেড ছিল, এফটি অ্যাজ এ ফ্যামিলি হিসেবে তোমাদেরকে সবসময় ট্রিট করছে। তো এই লাস্ট মুহূর্তে আমরা নিউ মেম্বার হিসেবে জয়েন এখানে করছি।
এবং এই জয়েনিংয়ের একটা মেন উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা তোমাদেরকে আরও বেটার সার্ভিস দিতে পারি, বিকজ উই আর টু মাচ কমিটেড, যাতে আমরা তোমাদের একাডেমিক লাইফটাকে খুবই সুন্দরভাবে স্ট্রাকচার করে দিতে পারি। কারণ এখানে আমি, অর্কি বা আবির, প্যারালি আমাদের মুজাহিদ আছে, তো আমরা সবাই দীর্ঘদিন আমাদের পড়ানোর এক্সপিরিয়েন্স। তো আমি আমার নিজের ইন্ট্রোডাকশন অবশ্যই আমি কাজের মাধ্যমে দিতে চাই। হ্যাঁ, শুধু শুধু আমার সাথে সাথে অনেকগুলো ডিগ্রি থাকলো, এটা কোনো ডায়াগনস্টিক সেন্টার না। আমি যাই দেখলাম যে ডাক্তারের পাশে কতগুলো ডিগ্রি আছে, এটা অ্যাজ ইউজুয়াল কাজ করি, বাট আমি আমাদের মেইন পরিচয় হচ্ছে আমাদের কাজে। হ্যাঁ, আমরা তোমাদেরকে কতটুকু ডেলিভার করতে পারতেছি। তো এর আগেও যেহেতু রসায়নে আমাকে তোমরা একদমই নতুন দেখছো, যে বা যারা পড়াইছে আমি ওদের লেকচারগুলো, কন্টেন্টগুলো সবগুলোই দেখেছি, তারা সর্বোচ্চ চেষ্টা করছে। তো মুজাহিদকে তো আমি নিজেই দেখলাম যে মুজাহিদ মোস্ট প্রবাবলি হচ্ছে জীবাশ্ম জ্বালানি নিছিল। সো হি ইজ জাস্ট এ ভেরি ওয়ান্ডারফুল টিচার। তো কথা না বাড়াই, তো বেসিক্যালি এই গাইডেন্স সেশনটাতে মেইন উদ্দেশ্য হচ্ছে তোমাদের যে কেমিস্ট্রি যে চ্যাপ্টারগুলো তোমাদেরকে ডেডিকেটেডলি করানো হয়েছে, যে 12টা চ্যাপ্টার, তো লাস্ট মুহূর্তে আইসা যে কিকটা দরকার, হাউ ইউ হ্যাভ টু বি মোর সিস্টেমেটিক। হ্যাঁ, মনে রাখবা হার্ড ওয়ার্ক আর গুড ওয়ার্কের মধ্যে পার্থক্য আছে। হার্ড ওয়ার্ক অ্যান্ড গুড ওয়ার্ক, যেটা আমি গুড ওয়ার্কে সাধারণত বলি স্মার্ট ওয়ার্ক। ইউ হ্যাভ টু বি স্মার্ট এনাফ টু ফেস দ্য কনসিকুয়েন্সেস অফ ইউর লাইফ। হ্যাঁ, তো দেখেন, তো বেসিক্যালি একদম প্রথমে যেটা আমরা যেটা করছি যে টোটাল যে 12টা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারগুলোর এখানে নামগুলো দেওয়া হয়েছে। দেখো, মানে একটা এক্সাম ক্যান্ডিডেটের এটা খুবই তোমরা অলরেডি জানো যে আমাদের অ্যাকচুয়ালি এমসিকিউ কয়টা বা সিকিউ কয়টা আমি অ্যাটেম্প্ট করবো। এই লাস্ট মুহূর্তে তোমাকে খুবই সিলেক্টিভ ওয়েতে অ্যাপ্রোচ করা উচিত। এই মুহূর্তে তোমাকে চৌধুরী বংশে ছেলে হওয়ার কোনো দরকার নেই যে আমি 1 থেকে শুরু করবো 12 পর্যন্ত শেষ করবো। হ্যাঁ, আমি খুবই সিলেক্টিভ ওয়েতে পড়বো, কারণ আমি নিজেও খুব ফাঁকিবাজি স্টুডেন্ট ছিলাম। হ্যাঁ, সো ফাঁকিবাজ স্টুডেন্টে তোমাদের সামনে এসে চলে আসছি, ইট মিনস দেয়ার ইজ এ প্রবাবিলিটি তুমি একদিন আসবা। সো চলো, এখানে বেসিক্যালি আমরা যে চ্যাপ্টারগুলো, যে রসায়নের ধারণা, এই ধারণা তোমাদের অলরেডি আছে, এটা নিয়ে আমার কোনো সংশয় নেই। হ্যাঁ, এইটা নিয়ে অবশ্যই ধারণা আছে। তো পদার্থের অবস্থা, এই অবস্থায় তোমরা এখন তোমাদের যদি এখন অবস্থা বলি, তোমাদের এখন 4 নম্বর অবস্থা আছে, মানে যে আমাদের তো পদার্থের 3টা অবস্থা, তাই না? কঠিন, তরল আর বায়বীয়। তোমাদের অবস্থা এখন কি? বিপজ্জনক। ওকে, তো আর পদার্থের গঠন, যেটা এই পদার্থের গঠন আমি বেসিক্যালি 2টা চ্যাপ্টার, প্রথম 2টাকে একটু পড়বো, একটু কম পড়লেই হয়। হ্যাঁ, বাট একদম অনুপ্রাণিত হয়ে একদম না পড়া বাদ দিয়ে দিও না। তো পদার্থের গঠন যেটা, এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ কেমিস্ট্রিতে অ্যাটম থেকে শুরু করে এবং এর পরবর্তীতে যেই মতবাদগুলো আছে এই চ্যাপ্টারটার মধ্যে, এবং কোয়ান্টাম সংখ্যারও একটা বেসিক ধারণা এখানে দেওয়া হয়েছে। আমার মনে হয় যে যেটা এইখান থেকে আমরা অবশ্যই সিকিউর জন্য পড়তে পারি। আমার একটা ধারণা এখানে সিকিউর থেকে আসতেই পারে, সো আমরা সিকিউর জন্য এই চ্যাপ্টারটা পড়তে পারি বেসিক্যালি। সরি, তো এটা আমাদের বেসিক্যালি যে 3 নম্বর চ্যাপ্টার, যেটা এটা আমরা সিকিউর জন্য পড়বো, অবশ্যই সিকিউর জন্য পড়তে পারো। হ্যাঁ, বাট আমি একটা জাস্ট আইডিয়ালি যেটা বলি কি, এখানে আমাদের পরবর্তী স্লাইড একটু যাওয়া লাগতেছে, আমি সবসময় স্টুডেন্ট হিসেবে যেটা দিয়ে শুরু করতাম, এটা হচ্ছে আমার খুবই একটা খুবই স্ট্রং জোন ছিল, এটা মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। এই চ্যাপ্টারটা দিয়ে আমি সবসময় পড়া শুরু করতাম, কারণ অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে লাস্ট মুহূর্তে এসে তোমার উচিত হচ্ছে এমন একটা জিনিস পড়া যেটা তোমার কনফিডেন্স বিল্ড আপ করে। তুমি পড়া শুরু করলা যে রসায়নের ধারণা, রসায়নের পরিধি, রসায়নের ক্ষেত্রফল, তারপর নিজেরই ক্ষেত্রফল তুমি ভুলে যাবে, ঠিক আছে? তো এই চ্যাপ্টারটা মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা, এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের ইন্টারেও আছে। সো আমি সর্বপ্রথম বলবো যে এটা পড়ার জন্য আমি তোমাদেরকে এতটুকু গ্যারান্টি দিচ্ছি, এই চ্যাপ্টারটা থেকে বেয়ার মিনিমাম 12 থেকে 13 বা ম্যাক্সিমাম 15 নাম্বারও আসে, মানে একটা ক্রিয়েটিভ কোয়েশ্চেন ডেডিকেটেডলি এখান থেকে আসতে একদম শিওর আসবে। আর সিকিউগুলো ম্যাথমেটিক্যাল, জাস্ট ক্যালকুলেটারে যদি তুমি ভালো হও খুবই ইজি নাম্বার পাবা, ঠিক আছে? সো আমি এটাকে সবচেয়ে হাইলাইট করবো, এই চ্যাপ্টারটা দিয়ে তোমাদের পড়া শুরু করা উচিত। এবং এই চ্যাপ্টারটা পড়ার সময় কিছু পারমাণবিক ভর, কিছু পারমাণবিক সংখ্যা তোমাকে মানে একদম মনে রাখা উচিত। এখন তুমি যদি পরীক্ষার হলে যে সালফ্রিক অ্যাসিডের 98 যেটা, ওটা যদি তুমি মনে করার চেষ্টা করো, এটা কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট। অথবা ব্লু ভিট্রিয়ল যেটা আছে, সেই পারমাণবিক সংখ্যাগুলো বা যে এই পারমাণবিক ভরগুলো, ওগুলো কিন্তু একটু মনে রাখা দরকার। এবং এই চ্যাপ্টারটা এত সুন্দরভাবে ওয়েল স্ট্রাকচার্ড করে তোমাদের বইয়ে লিখছে, মানে যতটুকু মনে পড়ে কেমিস্ট্রি বইটার অ্যাপ্রক্সিমেটলি 300+ পেজ আছে। তো ওই পেজটার মধ্যে এই চ্যাপ্টারটার সবচেয়ে কমপ্লিটলি সুন্দর করে লেখা। আমি এখন এই চ্যাপ্টারটা বিভিন্ন জিনিস দেখি। হ্যাঁ, তো সবচেয়ে বড় কথা এই মুহূর্তে পড়ার থেকে যেটা ইম্পর্টেন্ট, তুমি হচ্ছে একটু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করো, সিকিউগুলো একটু করো, এমসিকিউগুলো একটু করো। তো আমি স্টার্টিংয়ে 100% শিওর, আমি কিন্তু বলে দিচ্ছি এখান থেকে 100% শিওর তুমি 15 মার্কস পেতে যাচ্ছ। সো ইউ আর এ গুড অ্যান্ড মানে তুমি খুবই স্মার্ট ছেলে বলাপান, তুমি কিন্তু জানো যে কোনটা পড়া তোমার জন্য বেটার। আমি এটাকে সর্বপ্রথম রাখি। আর একটু যদি আমরা সামনে প্রথম দিকে আসি, এই পর্যায় সারণী এবং রাসায়নিক বন্ধন, এই দুইটা থেকে অ্যাকচুয়ালি কোয়েশ্চেনকে কনসলিডেট বা যুক্ত করে দেওয়া হয়। হ্যাঁ, সবসময় দেখবা এরা হচ্ছে একে অন্য টুইন্স, এরা এই দুইটাকে কানেক্ট করে কোয়েশ্চেন দেওয়া হয়, অর্থাৎ এই দুইটা কানেক্টেড। এই দুইটা আমাদের কানেক্টেড চ্যাপ্টার। আমরা যদি পর্যায় সারণী এবং রাসায়নিক বন্ধনকে কানেক্ট করে পড়ি খুবই ইজি। তবে আমি একটা সাজেস্ট করি কি, এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করলে এগুলো সব সিকিউগুলা থিওরিটিক্যাল। তো থিওরিটিক্যাল কোয়েশ্চেনে যদি টিচারের মনোভাব হয় যে আমি 10 দিব না, আমি 8-9 মার্ক করবো, তাহলে কিন্তু এটা একটু ইম্প্যাক্ট করে। সো
সবসময় চিন্তা করবে কি এক্সামিনার যে দেখতেছে তার মাইন্ড অফ ভিউ দিয়ে চিন্তা করবে যে হাউ হি ওয়ান্টস টু গেট ইউর এক্সাম পেপার, মানে যে এক্সামিনার তার পয়েন্ট অফ ভিউ দিয়ে চিন্তা করবা যে উনি অ্যাকচুয়ালি কী চায়। জাস্ট একটা ছোট্ট স্টোরি তোমাদের সাথে শেয়ার করি। আমি যখন ইন্টারে ছিলাম, আমার বাংলা পরীক্ষার কোয়েশনে শুধু মানে গ্রামার ছাড়া আর কিছু কমন পড়ে নেই। আমি তো পড়ছি মহাফেসাদে, বাট আই এম স্মার্ট এনাফ। আমি এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছিলাম যে বাংলার যে গ্রামারগুলো আছে এত সুন্দর করে বক্স টক্স করে লিখবো যাতে করে স্যার নিজে মানে একটা হীনমন্যতায় ভুগে এই স্টুডেন্টের খারাপ মার্ক করা যাবে না। অ্যান্ড আমি ওই সময় আমার বোর্ড পরীক্ষায় আমার যতটুকু মনে হয়েছে বাংলায় মনে হয় 87 পাইছিলাম। সো খুবই ভালো করছিলাম, কারণ আমি এক্সামিনের মাইন্ডসেট চিন্তা করছি যে উনি গ্রামার দিয়ে আমাকে জাজমেন্ট করবে। তো রচনা আমি পেজের পর পেজ না লিখে আমি যদি গ্রামার দিয়ে ভালো করতে পারি তাহলে ওনারা আমার সম্পর্কে একটা ভালো জেনারেল ধারণা হবে। তাই তোমাদের সর্বপ্রথম উচিত এই মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা থেকে অ্যান্সার করা, পরবর্তীতে তুমি যেটা দাও। অর্থাৎ আমি যেটা বললাম, আমাদের প্রথম 3 নাম্বার চ্যাপ্টার, 4 নাম্বার এবং 4 আর 5কে একত্রে করলাম, আর 6 নাম্বার চ্যাপ্টার থেকে আমরা কি সিকিউ দিব রাসায়নিক বিক্রিয়া। দেখো বাবা, রাসায়নিক বিক্রিয়ার যে চ্যাপ্টারটা এত সুন্দর এবং এত চমৎকারভাবে সাজানো হয়েছে, এটা তুমিও জানো যে ওইখান থেকে জারণ বিজারণ আসবে আর অথবা কী আসবে, লাসাতেলি নীতি, যেটা আমাদের একদম স্বতঃসিদ্ধ কোয়েশন। আমি তোমাকে কোয়েশন ফাঁস করে দিলাম, যদি এটা বিশ্বাস না হয় আমাকে বললো যে ভাই আসে নেই, আর যদি আসে তাহলে জাস্ট এফটিতে এসে লিখবে যে ভাই বলছিল লাসাতেলি নীতি আর জারণ বিজারণ 100% আসবে। লিখে রাখ বাবা, তোরা লিখে রাখ, আসবে। দেখো এই সিকিউ এটা এখান থেকে 100% আসতেছে। ওকে, আর এরপরে আমরা যদি পরবর্তী চ্যাপ্টারে যাই, এরপরে যেটা হচ্ছে রসায়ন ও শক্তি। এই চ্যাপ্টারে আসার পর কেন জানি আপনাদের শক্তি ফ্লাকচুয়েট করে, ঠিক আছে? ফ্লাকচুয়েট করার পিছনে রিজন আছে, কারণ ওই যে একটা চার্ট আছে না, কী বলো, ওই যে বন্ধন শক্তি, এই বন্ধন শক্তি আমাদের বাচ্চারা মনে রাখতে পারে না। খুবই, এটা আমিও মনে রাখতে পারতাম না, বুঝছো? অনেকের আমি দেখছি ইউটিউবে হ্যাক্স আছে যে কীভাবে মনে রাখা যায়, মনে রাখার এত হ্যাক্স তুমি নিজেই ভুলে যাবা যে ওই হ্যাক্স কীভাবে মনে রাখছে। তো যেটা হচ্ছে এই রসায়ন ও শক্তি, এটা ম্যাথমেটিক্যাল, এটাতে কিছু জিনিস গুরুত্বপূর্ণ আছে। তো আমি বলবো যে এটাও তোমরা সিকিউর জন্য একটু দেখতে পারো, বাট আই উইল সাজেস্ট যে এটা করতে পারেন ম্যাথমেটিক্যাল। আর বন্ধন শক্তি নিয়ে খুব প্যারা খাওয়ার দরকার নেই, বন্ধন শক্তিতে চেষ্টা করবা যেটা হচ্ছে কি কয়েকটা মনে রাখার জন্য। বাট আমাদের সাধারণত কোয়েশ্চানে বন্ধন শক্তির মান দিয়ে দেয়, বাট এমসিকিউতে আসলে ইউ ক্যান টেক হেল্প ফ্রম ইউর ফ্রেন্ডস, কারণ তুমি তার একা পরীক্ষা দিতে যাচ্ছ না, ঠিক আছে? সামটাইম বন্ধুবান্ধবদের একটু ইউটিলাইজ করতে হবে। ওকে, তো আমরা এটা অবশ্যই এটার বন্ধন শক্তির মানগুলো চেষ্টা করবো শেখার জন্য, বাট ইন এ পজিটিভ ওয়েতে। অনেকে দেখি ক্যালকুলেটারে সেভ করে নিয়ে যায়, তো এত বেশি স্মার্ট হওয়ার দরকার নেই। ওকে, তো এরপরে যেটা অম্লকার সাম্য অবস্থা, যেটা অম্লকার সাম্য অবস্থায় প্রচুর বিক্রিয়া বাবা, প্রচুর বিক্রিয়া। যদি আমার পক্ষে সম্ভব হয় পারতপক্ষে, তো যেহেতু তোমাদের পরীক্ষা খুব অনেক এপ্রিল 10 তারিখ চলেই আসছে, তো আমার কাছে বেসিক্যালি সকল ধরনের আমাদের কেমিস্ট্রি বইতে টোটাল 240টা বিক্রিয়া আছে। সো আমি যদি সময় পাই, যদি রেকর্ডেড হয় অথবা লাইভে করা যায়, এই 240টা বিক্রিয়া আমি তোমাদেরকে করাই দেবো। এবং তুমি জাস্ট ফিল করবে যে এই লোক কই ছিল এতদিন, ঠিক আছে? এবং এটা মানে আমার মনে হয় এটা খুবই বেটার, কারণ 240টা বিক্রিয়াকে যদি আমরা টেকনিক্যাল অ্যাপ্রোচে পড়ি, মানুষ ভুলে কখন যখন সে মুখস্থ করে, ঠিক আছে? আর মুখস্থ করার দরকার নেই, এই 240টা বিক্রিয়া আমার কাছে কমপ্লিটলি লেখা আছে। ওয়েদার ইট ক্যান বি, আমি তোমাদেরকে পিডিএফ আকারেও দিয়ে দিতে পারি আমাদের এফটির তরফ থেকে, অথবা আমি রেকর্ডেড ক্লাসও দিয়ে দিতে পারি, কারণ এই মুহূর্তে ক্লাস করাটা তোমাদের জন্য কষ্ট হবে এবং এটা তোমাদের জন্য খুবই ভালো হবে। দেখো 240টা বিক্রিয়া তুমি যদি একটু রেগুলার বেসিসে একটু লিখে লিখে প্র্যাকটিসও করো, এটা তোমার জন্য ভালো হবে। কারণ বিক্রিয়াতে বাচ্চাদের অনেক দুর্বলতা থাকে, তারা অর্গানিকের বিক্রিয়া বলো, ইনঅর্গানিকের বিক্রিয়া বলো, আমাদের বইয়ে মাত্র 240টা বিক্রিয়া দেওয়া আছে। ওই বিক্রিয়াগুলো একটু টেকনিক্যাল অ্যাপ্রোচে পড়তে হবে। ওকে, তাহলে অম্লক্ষারের সাম্যাবস্থায় প্রচুর পরিমাণ বিক্রিয়া আছে, এখানে কিছু টুকটাক ম্যাথও আছে। ওই যে পিএইচের যে ব্যাপারটা এখন শিখে গেলে ইন্টারে তুমি হেল্প পাবা। হ্যাঁ, তো আমি যেটা বলবো যে আর এই খনিজ সম্পদ ও ধাতু অধাতু, এইটা বাবা খুবই একটা বিদঘুটে চ্যাপ্টার। এটা আমি নিজে যখন স্টুডেন্ট ছিলাম তখন একটু কম ফাঁকিবাজি করছি, বাট আমি কি বললাম, আমি ফাঁকিবাজি করে এখানে আসছি মানে তুমিও আসবা। ওকে, তো এইখানে কিছু চার্ট আছে, যেমন সংকর ধাতু, তারপর হচ্ছে কি বলে যে কিছু খনিজের, তারপর কিছু আকরিকের, বাত্তাচুলির যে প্রসেসটা জিঙ্কের যেটা, তো ওগুলা অবশ্যই তোমরা পড়তে পারো। বাট আমি সবসময় যেটা বলি কি, এই চ্যাপ্টারটা পড়ে বাচ্চারা একটু মানে ইন্টারেস্ট হারায় ফেলে, ইন্টারেস্ট হারানোর জিনিসগুলো একটু পরে পড়ো। হ্যাঁ, ব্যাকআপ প্ল্যান হিসেবে রাখবা, প্ল্যান বি। ওকে, তো এইটা অবশ্যই পড়তে হবে, এটা অবশ্যই পড়তে হয়। এবং এটার অবশ্যই সুন্দর খুবই মুজাহিদের, আমি দেখছি তোমাদের মুজাহিদ ভাই খুবই সুন্দর মতো একটা বিক্রিয়া রিয়াকশন ম্যাপ দিছে, হি ইজ জাস্ট ওয়ান্ডারফুলভাবে দিছে। আমি দেখছি ওর লেকচারটা এবং অনেকগুলো কমেন্টও আমি পড়ছি। কারণ দেখো এখানে জয়েনিংয়ের আগে আমি আমার একটা প্রিভিয়াস ইয়ার একটা মানে করছি, কেটে বলে রিসার্চ করা, যে আমাদের বাচ্চারা অ্যাকচুয়ালি কী এতদিন কী পাচ্ছে বা কারা কী পড়াচ্ছে। তো আমি দেখছি মুজাহিদ মনে ডেডিকেটেড 2টা অনেক দীর্ঘ সময় নিয়ে মনে হয় লেকচার নিয়েছে,
অনেকটাই চেষ্টা করছে। এইটা অবশ্যই পড়বেন। আমি যেটা বললাম যে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা এবং এই 11 নম্বর চ্যাপ্টার। অর্গানিক বলতে তোমার ভয় পাওয়ার দরকার নেই। আমি সবসময় বাচ্চাদের বলতাম যখন অফলাইন ক্লাস নিতাম, তুই যদি একটা কার্বন এবং হাইড্রোজেন পারোস তাহলে তুই কি অর্গানিক পারোস? মেক ইউর বিলিভ যে আমি পারি বাবা। এই অর্গানিক তুমি একমাত্র তুমি পড়া স্টুডেন্ট না, লাখ লাখ কোটি কোটি পোলাপাইন পড়ে গেছে। সো এত কেন ভয় পাচ্ছ? পরীক্ষার হল পর্যন্ত মনে থাকলেই হবে, ঠিক আছে? ওকে। আর আমাদের জীবনের রসায়ন, তোমাদের জীবনের প্রত্যেকেরই রসায়ন আছে। একটু আগে আমরা ফাইট করতেছিলাম যে হুইচ ওয়ান ইজ রয়্যাল, বাট আমি সত্যি কথা বলি, যে যতই রয়্যাল বলুক, দেখো পানি ছাড়া কিন্তু, পানির অপর নাম কি? জীবন না? ওই পানি ছাড়া কি এখানে কেউ বাঁচতে পারবে? কতক্ষণ বা বাঁচবে? তো পানির একটা কেমিক্যাল অনুপাত হচ্ছে H2O, আর H2O ইজ এ বেসিক কম্পাউন্ড অফ কি আওয়ার হিউম্যান বডি। 70% হচ্ছে পানি। ওকে, সো যতই হোক মারামারি, কেমিস্ট্রি ছাড়া কিন্তু উপায় নেই, বুঝতে পারছো? বাট আমরা চেষ্টা করবো যে ফিজিক্সের, তারপর হচ্ছে কেমিস্ট্রি, ম্যাথ, ইভেন আমাদের বায়োলজি লিজেন্ডারি টিচার আছে, ওনার একটু খুশি করার জন্য অনেক সময় অনেক কিছু বলতে হয়, বুঝছো? বাধ্য হয়ে বলতে হয়, সমস্যা নেই। এখন দেখেন সিকিউর ক্ষেত্রে আমি জাস্ট একটু লাস্ট মুহূর্তে যেটা বলি, আমি যখন স্টুডেন্ট ছিলাম আমাদের যে টোটাল পেজ আছে না, আমার পেজ নখ দর্পণে ছিল মাত্র 300 পেজ। ইচ অ্যান্ড এভরি পেজে তুমি দেখবা, তুমি যদি একটু মার্ক করে পড়ো তাহলে না অ্যাট এ গ্ল্যান্স তুমি দেখলেই বুঝো, স্কিমিং করা বলে এটাকে ইংলিশে, তুমি দেখলেই বুঝবে এটা এমসিকিউতে আসে। ওকে, আর বোর্ড বইয়ের পিছনে দেখবা, প্রত্যেকটা বোর্ড বইয়ের পিছনে কিছু এমসিকিউ আছে এবং কিছু সিকিউ আছে, ওগুলো একটু চেষ্টা করবা এই মুহূর্তে দেখার জন্য, হ্যাঁ? আর বোর্ড পরীক্ষাগুলোতে এটা অবশ্যই বিলিভ রাখবা, তোমার 60% বা 70% কোয়েশ্চেন স্টুডেন্টদের ফেভারে আসে। সো যেই জিনিসটা তোমার ফেভারে, তোমাকে যেটা করতে হবে যে বেশি মার্ক পাইতে হবে, মানে সর্বোচ্চ নাম্বার পাওয়ার চেষ্টা করতে হবে। কারণ দেখেন, মার্কস ডিস্ট্রিবিউশন যদি কথা বলি, প্র্যাকটিক্যালটা আপনার হাতে নেই, প্র্যাকটিক্যালটা আপনার বিভিন্ন টিচারদের হাতে। তো বাট আমি যদি মনে করি ইন অ্যান অ্যাভারেজ 8, 8.5 করেও পাই 5টাতে, ইন অ্যাভারেজ 42, 42 এমনি চলে আসে আমার। ইন অ্যাভারেজ আমার কেমিস্ট্রিতে 40, আমি যখন স্টুডেন্ট ছিলাম 45-এর অ্যাবোভ আসতো। কারণ আমি লিখতামই হচ্ছে স্টুডেন্ট, মানে টিচারের মাইন্ড সেট করা, যে আমি ফার্স্টে কোয়েশ্চেন অ্যান্সার করতাম হচ্ছে ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন, পরে দিতাম অর্গানিক, তাতে টিচার নিজে ফিল করা, ওরে বাবু এই স্টুডেন্টদের বেশি ভালো, এ তো খুবই ভালো স্টুডেন্ট, এদের তো কম নাম্বার দেওয়াই যাবে না, বুঝতে পারছো? মানে টিচারের মাইন্ডকে রিড করতে হবে, হোয়াট হি ওয়ান্টস। তোমার খাতার মাইন্ড, মানে যেটা হচ্ছে কি 2010-এ যেহেতু ভাই পরীক্ষা দিয়েছি, ওই সময় আমার এক স্যার ক্যারেটের একটা খাতা দেখাইছিল, এত চমৎকারভাবে লিখছে স্যার, ওটা 50-এ 50 দিছে, এবং ওই স্টুডেন্টের খাতা স্যার মানে একদম ওই পোর্ট্রেট করে লাগাই রাখছিল দেয়ালের মধ্যে, স্যার আমাদের দেখাইতো, ঠিক আছে? তো তোমাকে এত শৈল্পিক হওয়ার দরকার নেই। বাট লাস্ট মুহূর্তে এখন যেটা কথা, অনেক কথাই বলে ফেলছি, এই গাইডলাইন সেশনটার মেইন উদ্দেশ্য ছিল কিন্তু আমাদের সামনের দিনে তোমাদের জন্য যে জিনিসগুলো আসতেছে, কারণ দেখো এই জায়গা থেকে 9-10-এর বাচ্চাগুলো হচ্ছে কি মাটির তৈরি জিনিসের মতো, তাদেরকে যদি শেপ দেওয়ার একটা পারফেক্ট সময় এখন। কারণ 8 থেকে 9-এ তুমি সায়েন্স নিচ্ছ অনেকটা হচ্ছে বাপ মার প্রেশারে অথবা সমাজের প্রেশারে, যে আমাকে নিতে হবে, নাহলে তো আমার বন্ধু আমাকে সম্মান দিবে না। কিন্তু বাট দ্য বিগেস্ট গেম ইজ ইন্টার। তো এর আগে হচ্ছে আমাদের কলেজ সিলেকশন, এবং এই কলেজ সিলেকশনটা কেন ইম্পর্টেন্ট তোমার লাইফে? দীর্ঘদিন আমার কিন্তু এনডিসি, হলিক্রস, সেন্ট জোসেফ এই বাচ্চাগুলোকে পড়ানোর অভিজ্ঞতা আছে, আমি তাদেরকে নিজের চোখের সামনে উঠে আসতে দেখছি। এবং 2018 থেকে শুরু করে 25 পর্যন্ত যতগুলা বুয়েট ফার্স্ট বা বিভিন্ন জায়গায় যারা ভালো করছে, বর্তমানে চিটাংয়ের পোলাপানটা খুবই ভালো করতেছে আমার অভিজ্ঞতায়। বিগত বুয়েটের 2টা ফার্স্টে চিটাং থেকে আসছে। কেন তারা ভালো করে? কারণ দে আর ডিলিং উইথ দ্য গুড স্টুডেন্টস। কারণ তোমার আশেপাশে সারাউন্ডিংস কিন্তু তোমাকে খুব বেশি ইনফ্লুয়েন্স করে, দে অ্যাক্ট লাইক এ ক্যাটালিস্ট বা প্রভাবকের মতো কাজ করে। তোমরা প্রভাব করছো না? তো আমি যাদেরকে বললাম যে কলেজ অ্যাডমিশন বা সামথিং যে প্রোগ্রামগুলো আমরা আনছি, এটার মেইন উদ্দেশ্য কিন্তু খুব ব্যবসায়িক স্বার্থ না, এটা মেইন উদ্দেশ্য হচ্ছে কি তোমাদেরকে পড়াশোনার সাথে কানেক্ট করে রাখা। কারণ দেখো আমরা বাচ্চারা ফাঁকা জায়গা পাইলে এই পরিমাণ সময় নষ্ট করি, এখন তো নষ্ট করার জন্য রিলস আছেই, ওকে, ঘন্টার পর ঘন্টা আমরা রিলস দেখি। তো এই কলেজ অ্যাডমিশন প্রোগ্রামটা মেইনলি ডিজাইন করা, আমরা এগুলো নিয়ে কন্টিনিউয়াসলি ব্রেনস্টর্মিং সেশন হয়, কীভাবে কী বেটার আউটপুট দেওয়া যায়। কারণ কোনো জায়গায় পরীক্ষাগুলো মানে সিস্টেমেটিক অ্যাপ্রোচে যায় না, আমাদের বই থেকেই কোয়েশ্চেন আসে, কিন্তু আমাদের ওইখানে আমাদের যে এক্সপিরিয়েন্সটা আছে ওই এক্সপিরিয়েন্সটা কাজে লাগে। তোমরা মেইনলি চেষ্টা করবো কলেজ অ্যাডমিশন প্রোগ্রাম আমরা অবশ্যই খুব স্ট্রাকচারলি ডিজাইন করতেছি, এবং কলেজ অ্যাডমিশন প্রোগ্রামে আমাদের খুব সম্ভবত তোমাদের পরীক্ষার পরপরই আমরা খুবই উইথিন এ শর্ট পিরিয়ডের মধ্যে স্টার্ট করার চেষ্টা করবো। এটা নিয়ে আমরা ডিটেলসে পরবর্তীতে তোমাদের গ্রুপে আপডেট করবো। আর কলেজের পরে দেখো, কলেজ কিন্তু আল্লাহ তোমার নসিবে একটা রাখছি, তুমি ইনশাল্লাহ পাস করতেছো, এটা আমি জানি, এবং খুবই খুবই ভালো নাম্বার পেয়ে পাস করতেছো। তো কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে ভালো কলেজ হলে হচ্ছে কি তোমার আশেপাশে পরিবেশটা তুমি ভালো পাচ্ছ, খুবই কোয়ালিটিফুল কিছু টিচার পাচ্ছ। আমি যদি এনডিসির কয়েকটা টিচারের কথা বলি, রেজা স্যার নামে একজন টিচার আছে, ওনার একটা টোন আছে যে মাই বয় সবসময় বলে, এবং এই লোক এত ওয়ান্ডারফুল ক্লাসে পড়ায় যে তোমার বাসায় গিয়ে পড়ার দরকার নেই। তো অবশ্যই তুমি বাসায় গিয়ে পড়বা। তো ভালো কলেজগুলো তোমার লাইফে একটা আলাদা ইম্প্যাক্ট তৈরি করবে। বাংলাদেশের জীবন, মানে বাংলাদেশের স্টুডেন্টের জীবনযাপন কীভাবে শুরু হয় জানো? স্কুল থাকতে হবে, যদি ঢাকার পার্সপেক্টিভে বলি, স্কুল থাকতে হবে মানে ভিকারনেসা, আর আরও ছেলেদের ক্ষেত্রে আমি ডিফারেন্টটা বলি, মেয়েদের কথাটা একটু বেশি বললাম, কলেজ থাকতে হবে এনডিসি,
আর ইউনিভার্সিটি, বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, বুটেক্স, এমআইটি, ইট ক্যান বি এনিথিং, ঠিক আছে? তো তোমার লাইফের ক্রাফটটা শুরু হয়েছে যেটা, এর মাঝখানে পরবর্তী ধাপে তোমার লাগবে কি এনডিসি, তোমার লাগবে হলি ক্রস, তোমার লাগবে কি সেন্ট জোসেফ। সো এগুলো কিন্তু তোমার লাইফের একটা অ্যাচিভমেন্ট হিসেবে কাউন্ট হয়। তো আমরা এগুলোর জন্য কাজ করতেছি কলেজ অ্যাডমিশন নিয়ে। এবং এইবার আমরা আমাদের যে আগে যে টিচার প্যানেল যেবার যারা ছিল আমাদের রেসপেক্টেড টিচাররা, ওনাদের প্যানেলে আমরা যুক্ত হয়েছি। আমরা তোমাদের পরবর্তী যে এইচএসসি 27 খুব সম্ভবত, তাই না? তো এই 27-এর জন্য উই আর ডুইং রিয়েলি হার্ড ওয়ার্ক। আমরা কন্টিনিউয়াসলি সিটিংসে বসতেছি যে কীভাবে তোমাদেরকে বেটার আউটপুট দেওয়া যায়। তো আমি অনেক দীর্ঘায়ু করে বলতেছি আমার কথাবার্তা, কারণ অনেক দিন পরে আমি ক্যামেরার সামনে আসছি, ঠিক আছে? সো ইট ফিলস, এটা একটা ইমোশন আমার কাছে। হ্যাঁ, পড়ানো কেমিস্ট্রি আমার কাছে বরাবরই একটা ইমোশন। আমি যতটুকু শিখছি পুরাটা হচ্ছে পড়ে পড়ে শিখছি, ঠিক আছে? এই যে আমাদের একটা লিজেন্ডারি মানুষ আছে, ওনার অনেক ভিডিও আমি দেখছি। তো আমার এই যে টিচারদের প্যানেল থেকেও আমি অনেক কিছু শিখবো। আমার আসার ধারণা আছে যে এদের কাছ থেকেও আমি অনেক কিছু শিখতে পারবো, কারণ চতুর্পাশের পরিবেশ থেকে শিখা বা অ্যাবজর্ব করার অ্যাবিলিটি কিন্তু সবাই থাকে না। ওকে, তো আমরা তোমাদের জন্য যে 27-এর জন্য কোর্সটাও ডিজাইন করতেছি, এবং এই 27-এর কোর্সের একটা সবচেয়ে ভালো দিক হচ্ছে এখানে অভিজ্ঞতা আছে, এখানে প্রজ্ঞা আছে, এখানে শেখানোর চেষ্টা আছে। ওকে, আমরা তোমাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। আমাদের ডেভেলপমেন্ট, যেহেতু আমরা ডিলিং করতেছি সার্ভিস নিয়ে, আমরা সার্ভিসকে কন্টিনিউয়াসলি আপগ্রেড করার চেষ্টা করতেছি। আর লাস্ট মুহূর্তে আমি যেটা বলবো, আমাদের সামনেই কলেজ অ্যাডমিশন, তারপর তোমাদের কলেজে ভর্তি হওয়ার পরে তোমাদের 27-এর জন্য ডেডিকেটেডলি সুন্দর স্ট্রাকচার কোর্স, এগুলো নিয়ে কিন্তু আমরা অনেকটাই কাজ করতেছি। এবং কেমিস্ট্রি রিলেটেড জাস্ট লাস্ট কথা, আমরা যে চ্যাপ্টার ডিস্ট্রিবিউশন বলছি, আমরা শুরু করবো হচ্ছে চ্যাপ্টার 6 দিয়ে পড়া, তারপরে 11 পড়বো, তারপর হচ্ছে 4 আর 5 পড়বো। কারণ দেখো অলরেডি এখান থেকে 3টা ক্রিয়েটিভ কোয়েশন অলরেডি কমন। তারপর তুমি রাসায়নিক বিক্রিয়া পড়বা, তারপর তুমি রসায়ন শক্তি আর পরমাণুর গঠন, এই চ্যাপ্টারগুলো পড়ার চেষ্টা করবা। আর লাস্ট মুহূর্তে সিলেক্টিভ ওয়েতে অ্যাপ্রোচ করো, বেশি পড়ার দরকার নেই। আর এমসিকিউর জন্য চেষ্টা করবা বেশি বেশি করে হচ্ছে বইটা রিডিং পড়ার জন্য। আর প্র্যাকটিসের জন্য আমাদের যেই বই, আমরা অলরেডি আমাদের থেকেও একটা ডেডিকেটেডলি বই মনে হয় পাবলিশ করা হয়েছিল, তো এই বইটা আমরা তোমাদেরকে দিয়ে দিয়েছি। আমরা আশা করি সময়ের সাথে সাথে এই বইটা আরও চরন্ত মানে সাফল্যের শিখরে চলে যাবে। তো তোমরা যেটা করবা যে একটু পড়াশোনা করবা, আর পরীক্ষা লাস্ট মুহূর্তে একটু শান্ত মাথায়, মানসিকভাবে চাপ ফেল না করে, এবং আমি তোমাদের যে যদি আমাদের গার্ডিয়ানরাও আমাদের এই ভিডিওগুলো দেখে থাকে, তাদের সাপোর্ট হেন, তাদের উপর বোঝা চাপাই দিয়ে না। বিকজ এই বাচ্চাগুলা যদি আপনাদেরকে বোঝা ফিল করে, তাহলে কিন্তু বেটার আউটপুট আসবে না। তাদের সাথে ফ্রেন্ডলি বিহেভ করার চেষ্টা করেন, কারণ তারা যদি ফিল করে যে আমার বাপ মার প্রেশার, কেউ কিন্তু প্রেশারের থেকে ভালো জিনিস আসে না, ঠিক আছে? তো ওদেরকে এই মুহূর্তে আপনারাও মানসিকভাবে সাপোর্ট দিবেন যে তোমাকে দিয়ে হবে। আর তুমি বিশ্বাস রাখো সবসময় মনে যে আমি পারবো, এটা খুব একটা দুর্গম পথ না। আর এই তোমার এই পথটাকে সুগম করার জন্য ফাহাদ স্যার আছে, ফাহাদ টিউটোরিয়ালস আছে, এবং তার এই এক্সপিরিয়েন্স প্যানেল আছে। তো আশা করি সবাই ভালো থাকবা, সবাই আমাদের সাথে থাকবা। সো আমি ভাইয়ের কাছে হ্যান্ড ওভার করতেছি। আল্লাহ হাফিজ, ঠিক আছে? থ্যাংক ইউ রাহুল শাহ সাহেব। আসলে টিচাররা কি জানো, মানে টিচারদের বাইক একবার হাতে পাইলে বা বলার সুযোগ পাইলে পৃথিবীতে কেউ থামাইতে পারে না, মনে হচ্ছে আজকে সব দিয়ে ফেলবো। কিন্তু আমি তোমাদেরকে একটু বলি, আমাদের রাহুল শাহ হচ্ছে মানে মন থেকে পড়ায়, মানে প্রকৃত টিচার আমি দেখছি। এবং আলহামদুলিল্লাহ আমরা ব্লেসড। এবং আমার আরেকজন এই মনে করো যে কি বলবো, এটা আমার ছাত্র, এবং ও হইল একটা অন্য মাত্রার টিচার। কি পরিমাণ পড়াইতে পারে এটা তোমরা টের পাবা। আজকে একটু ফিজিক্সের একটা ঝলকানি দিয়ে দে। জি স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম বাচ্চারা, কী অবস্থা সবার, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলো আমরা একটু ফিজিক্সের ডিসকাশনে চলে যাই। তো পদার্থবিজ্ঞানে আমরা যদি একটু কথাবার্তা বলতে আসি, তুমি দেখবা যে টোটাল 14টা চ্যাপ্টার আছে তোমাদের কাছে, তাই তো? ফিজিক্সের যে প্রশ্নগুলা সেগুলো যদি আমরা দেখি, বেশিরভাগই ম্যাথমেটিক্যাল প্রবলেমস। তো আমি ফার্স্টে তোমাদেরকে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব যে এই 14টা চ্যাপ্টারের মধ্যে কোন কোন চ্যাপ্টারের কোন কোন অংশ নিয়ে তোমার পড়া উচিত, ওই প্রশ্নর কোন জায়গা থেকে সিকিউ আসতে পারে, কোন জায়গা থেকে এমসিকিউ আসতে পারে, এই ব্যাপারে একটা পূর্ণাঙ্গ গাইডলাইন দিব। তারপর আমি একটু কোশ্চেন অ্যানালাইসিস করে বলে দিব যে টোটাল 8টা সিকিউর মধ্যে তুমি যে 5টা অ্যান্সার করবা সেটা আসলে কোন চ্যাপ্টারগুলো থেকে তোমার অ্যান্সার করতে হবে। এর পাশাপাশি এমসিকিউ নিয়ে ফিজিক্সের অনেক সমস্যা হয় যে ভাই টাইমের মধ্যে শেষ করতে পারি না, ম্যাথগুলো কঠিন লাগে, আমার ডিলে হয়ে যাচ্ছে, এমসিকিউতে ভালো নাম্বার আসতেছে না, সেইটা কীভাবে স্ট্র্যাটেজিক্যালি আমরা এক্সামে ভালো করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। তারপর তোমাদের সাথে তো আমার সামনে দেখা হবেই এইচএসসির কোনো এক কোর্সে, তো সেটা নিয়েও একটু আলোচনা করব। তাহলে চলো আলোচনা শুরু করা যাক। সো বাবারা, প্রথম চ্যাপ্টার হচ্ছে ভৌত জগত পরিমাপ। আমার ব্যক্তিগত সাজেশন হচ্ছে এই চ্যাপ্টারটা শুধুমাত্র একবার রিডিং দিব। এই চ্যাপ্টার থেকে
সিকিউ অ্যান্সার করার চেষ্টা করার দরকার নাই, এবং খুব সম্ভবত এই চ্যাপ্টার থেকে সিকিউ আসেও না পরীক্ষায়। সো তোমরা জাস্ট খালি এমসিকিউতে যাতে অ্যান্সার করতে পারো এর জন্য প্রথম চ্যাপ্টারটা একবার গো থ্রু করবা। সো মেইন কাজ হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টারে, একটু দেখো তো দ্বিতীয় চ্যাপ্টারটার নাম কি? দ্বিতীয় চ্যাপ্টারটার নাম হচ্ছে গতি। সো গতি চ্যাপ্টারে তোমরা প্রথমে যেই কাজটা করবা, গতির আমাদের 3টা ভেরিয়েবল আছে, তাই তো? সরণ, বেগ আর ত্বরণ। এই সরণ, বেগ, ত্বরণ এই 3টা ভেরিয়েবল বা চলকের জন্য আমাদের আসলে 4টা সূত্র প্রয়োজন। সেই গতির যে বেসিক 4টা সূত্র, এই 4টা সূত্র খুব ভালোভাবে বুঝতে হবে, এমনকি প্রমাণ এবং প্রতিপাদন সহ পড়ে আসতে হবে। গতির 4টা সূত্র পড়ে ফেলছ, তারপর লেখচিত্রগুলো পড়তে হবে। বেগ বনাম সময় লেখচিত্র, সমবেগ হলে কি হয়, সমত্বরণ হলে কি হয়, অসমবেগ বা অসম ত্বরণের ক্ষেত্রে কী কী ঘটনা ঘটে, এই লেখচিত্রগুলো খুব ভালোভাবে দেখে আসতে হবে। সো ফার্স্টে তুমি বেসিক পড়ে ফেলছো, সূত্রগুলো পড়ে ফেলছো, লেখচিত্রগুলো দেখে ফেলছো। তারপর আমার ব্যক্তিগত সাজেশন হচ্ছে তোমরা বিগত 5 বছরের বোর্ডের যতগুলা গ আর ঘ আসছে প্রত্যেকটা গ আর ঘ সলভ করে ফেলবা গতি চ্যাপ্টার থেকে। সো স্টেপগুলো কী কী? প্রথমে সূত্র পড়তেছি, বেসিক পড়তেছি, প্রতিপাদনগুলো দেখতেছি, গ্রাফগুলো দেখতেছি, তারপর প্রিভিয়াস ইয়ারে 5 বছরের বোর্ডের প্রশ্ন সলভ করতেছি। এবং এই গতি চ্যাপ্টারটা অবশ্যই সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো মেক শিওর করবা তুমি এটাকে সিকিউর একটা চ্যাপ্টার হিসেবে রাখতেছো। মানে আমার টার্গেট কি দেখো, আমার টার্গেট হচ্ছে 8-এ 5 পাইতে হবে, তাই তো? মানে টোটাল 8টা ক্রিয়েটিভ, এর মধ্যে আমার টার্গেট হচ্ছে 5টা খুব ভালোভাবে অ্যান্সার করবো। সো এরকম 5টা চ্যাপ্টার লাগবে, যে 5টা চ্যাপ্টারে কেউ আমাকে শেক করাইতে পারবে না। আচ্ছা, সো এখন আরেকটা ব্যাপার একটু বলে রাখি, সেটা হচ্ছে তুমি যদি এই চ্যাপ্টারের বেসিকের ক্লাস করতে চাও তাহলে কিন্তু আমাদের দ্য বস ফাহাদ স্যারের ইউটিউবে ক্লাস আছে, ঠিক আছে? প্রচুর ক্লাস আছে, এবং স্যারের একদম পুরানো ক্লাসগুলোও তুমি যদি করো, ওটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট কন্টেন্ট এসএসসি লেভেলের জন্য। সো তুমি এই ক্লাসগুলো করবা, ক্লাসগুলো করলে তোমার বেসিক বিল্ড হয়ে যাবে, বোর্ডের সিকিউ সলভ করবা, গতি চ্যাপ্টার সময় শেষ। লেখচিত্রগুলোতে একটু স্পেশাল গুরুত্ব দিতে হবে, কারণ আমাদের এমসিকিউ এবং সিকিউ সলভিংয়ের সময় লেখচিত্রটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর আসি বলের চ্যাপ্টার। বস, বল আসলে পদার্থবিজ্ঞানের ক্লাসিক্যাল ফিজিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। এটাকে আমরা ইন্টারমিডিয়েটে বলি নিউটনিয়ান মেকানিক্স, হায়ার লেভেলে বলি মেকানিক্স। ওকে, সো বল চ্যাপ্টারটা একটু খেয়াল করে দেখবা, এটা আসলে নিউটনস ফার্স্ট ল, নিউটনস সেকেন্ড ল আর নিউটনস থার্ড ল, এই 3টা লয়ের উপরে বেস করে তৈরি করা হয়েছে। আমি লিখছি N1, N2 আর N3। ওকে, এখন তোমাদের কাজ হচ্ছে দ্বিতীয় সূত্র থেকে বলের যে সমীকরণটা আসছে সেই সমীকরণটা খুব ভালোভাবে পড়তে হবে। ওকে, এই বলের সমীকরণ রিলেটেড যা যা ম্যাথ আছে সেটা খুব ভালোভাবে দেখতে হবে। আর N3, এই যে 3 নাম্বার যে সূত্র, এই 3 নাম্বার সূত্র থেকে আসছে ভরবেগের সংরক্ষণশীলতা বা কনজারভেশন অফ মোমেন্টাম। এই ভরবেগের সংরক্ষণশীলতা থেকে সংঘর্ষ রিলেটেড যা যা সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান করতে হবে। ওকে, তাহলে N3 থেকে আমরা কি দেখব? N3 থেকে আমরা দেখব সংঘর্ষ। ওকে বস, তাহলে সিকিউর জন্য ইম্পর্টেন্ট যে পার্টগুলো সেটা আমি অলরেডি বলে ফেলছি, যে নিউটন সেকেন্ড ল, বলের সূত্র রিলেটেড গাণিতিক সমস্যাগুলো এবং সংঘর্ষ রিলেটেড গাণিতিক সমস্যাগুলো দেখতে হবে। ওকে, আচ্ছা, আরেকটা ব্যাপার একটু দেখে রাখতে পারো, সেটা হচ্ছে ঘর্ষণ বল। ওকে বস, এই চ্যাপ্টারটা বল চ্যাপ্টারটাও তাহলে আমরা সিকিউর জন্য সিলেক্ট করছি। একটু হিসাব করবা যে ওই যে আমাদের দরকার ছিল কয়টা, 5টা না? মানে আমি তো 5টা অ্যান্সার করব, আমার কয়টা হয়ে গেছে? আমার কিন্তু 2টা হয়ে গেছে। এবার আমরা চলে আসি কাজ ক্ষমতা শক্তিতে। কাজ ক্ষমতা শক্তিতে মেইনলি যেই জিনিসটা ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে কৃত কাজ আর ক্ষমতা, কৃত কাজ এবং ক্ষমতার ম্যাথগুলো করতে হবে। ওকে, তাহলে এই চ্যাপ্টারটাকেও আমি সিকিউর জন্য রেখে দিচ্ছি। সো তাহলে 5-এ আমাদের মোটামুটি 3 হয়ে গেছে। এবার পদার্থের অবস্থা, এবং পদার্থের অবস্থা এই চ্যাপ্টারটা থেকে আমরা মেইনলি আর্কিমিডিসের সূত্র এবং হাইড্রোলিক প্রেস, এই 2টার উপরে গুরুত্ব দিব। ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো তোমরা আসলে জানো যে কোন ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো নিয়ে কাজ করতে হবে, যে একটা কাঠের টুকরা কতখানি ভেসে থাকবে, কতখানি ডুবে যাবে, এই ধরনের ক্যালকুলেশনগুলো, আমাদের মুকুটে কতখানি খাদ আছে সেই ক্যালকুলেশনগুলো, এই টাইপের ক্রিয়েটিভ প্রশ্নগুলো আমাদের সলভ করতে হবে। সো তোমরা এই চ্যাপ্টারটাকেও সিকিউর ভিতরে রাখবা। তাহলে দেখো, প্রথম 5টা চ্যাপ্টারের মধ্যে আমি 1 নাম্বার চ্যাপ্টার বাদে বাকি 4টা চ্যাপ্টারকেই এমনভাবে পড়তে বলতেছি যাতে সিকিউ সলভ করতে পারো। এটার জন্য গাইডলাইন একটাই,
যে আমাদের ফাহাদ স্যারের ইউটিউবে যে ক্লাসগুলো আছে অ্যাভেলেবেল সেই ক্লাসগুলো করতে হবে, 5 বছরের প্রিভিয়াস ইয়ারের সিকিউ সলভ করব, তাহলেই মোটামুটি উই আর গুড ফর দ্য আপকামিং বোর্ড এক্সাম। আচ্ছা, এবার তরঙ্গ ও শব্দ, তাপের ব্যাপারে যেটা বলবো যে তাপের আপেক্ষিক তাপ, ওই যে কিউ ইজ ইকুয়াল টু এম এস ডেল থিটা, এই সমীকরণ রিলেটেড যতগুলো ম্যাথ আছে বস সব ম্যাথ করে ফেলবা, কোনো ম্যাথ বাদ দেওয়া যাবে না। এটাকেও তুমি চাইলে সিকিউর ভিতরে রাখতে পারো। আচ্ছা, তরঙ্গ ও শব্দ, তরঙ্গ শব্দ চ্যাপ্টারের ওই একটা জিনিসই মনে রাখবো, একটা সমীকরণ ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। মাধ্যম পরিবর্তন হইলে আমাদের ল্যামডা পরিবর্তন হবে, উৎস পরিবর্তন হইলে আমাদের কম্পাঙ্ক পরিবর্তন হবে। এই টাইপের যে ম্যাথগুলা আমরা বিভিন্ন সোর্স পরিবর্তন করে দিব, মাধ্যম পরিবর্তন করে দিব, প্রতিধ্বনির যে ম্যাথগুলা সেই ম্যাথগুলা খুব গুরুত্ব সহকারে করতে হবে। এই চ্যাপ্টারের এই দুইটা পার্টে আমরা খুব সুন্দর করে সিকিউগুলা আশা করি কমন পেয়ে যাব। ওকে, তো চলো বাকি চ্যাপ্টারগুলো দেখি। তো এই দুইটাকেও আমি সিকিউর মধ্যে রাখতে চাচ্ছি। এবার দেখো, আলোর প্রতিফলন এবং আলোর প্রতিসরণ, ফিজিক্সে এটাকে আমরা জিওমেট্রিক্যাল অপটিক্স বলতে পারি। যদি লজিক্যালি চিন্তা করি, আলোর প্রতিফলনটা কম্পারেটিভলি ইজিয়ার, আলোর প্রতিসরণের চিত্রগুলো একটু কঠিন। সো আমার ব্যক্তিগত সাজেশন হচ্ছে, যদি টাইম কম থাকে, আলোর প্রতিসরণ এখনও খুব ভালোভাবে না পড়ে থাকি, আপাতত গুরুত্ব দেয় আলোর প্রতিফলনের উপরে। মানে সিকিউ যদি আসে তাহলে আলোর প্রতিফলন থেকে অ্যান্সার করব। বাট অনেক সময় একটু ঝামেলা হয়ে যাইতে পারে, মানে প্রতিফলন প্রতিসরণ একসাথে দিয়ে দিতে পারে। সেই ক্ষেত্রে একটু ব্যক্তিগত সাজেশন দিয়ে রাখি। আলোর প্রতিফলনের জন্য আমাদের দর্পণ রিলেটেড যে চিত্রগুলো ছিল, উত্তল দর্পণ, অবতল দর্পণ এবং সমতল দর্পণে যে চিত্রগুলা আমরা লক্ষ্যবস্তুর অবস্থান পরিবর্তন করার মাধ্যমে প্রতিবিম্বের যে অবস্থান পরিবর্তন হয় সেই চিত্রগুলো খুব ভালোভাবে শিখব। প্লাস আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ম্যাগনিফিকেশন বা বিবর্ধন। ওকে, বিবর্ধন পার্টটাতে একটু গুরুত্ব দিব। আর আলোর প্রতিসরণে আমাদের বিখ্যাত সূত্র স্নেলের সূত্র। স্নেলের সূত্রের একটা হ্যাক ছোট করে বলে দিই, ছেলেপেলে লিখতে কষ্ট হয়। দেখো, দুইটা মাধ্যম আছে না বাবা, একটা মাধ্যমের প্রতিসরণাঙ্ককে যদি বলবা μ1, আর একটা মাধ্যমের প্রতিসরণাঙ্ককে বলো μ2। এই মাধ্যম থেকে আলোকরশ্মি আসছে, আপতন কোণ আই, এই মাধ্যমে আলোকরশ্মি প্রতিসরিত হয়েছে, প্রতিসরণ কোণ আর। তো স্নেলের সূত্রটা আসলে বলছে μ1 লিখবা সবার আগে। এখন μ1 কি, যেখানে আপতিত হয়েছে, তো μ1 এর সাথে লিখে দিবা সাইন আই, আপতন কোণ, ইজ ইকুয়াল টু প্রতিসরণ হয়েছে কোথায়, μ2তে, তাহলে লিখবা μ2, সাথে লিখবা সাইন আর। তো এই যে স্নেলের সূত্রটা, এই স্নেলের সূত্রের এবং প্রতিসরণাঙ্কের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলোতে আমরা একটু গুরুত্ব দিব। এর পাশাপাশি এর আগের চ্যাপ্টারে বলছিলাম দর্পণ পড়তে, এই চ্যাপ্টারে লেন্সের আলোকচিত্রগুলো একটু পড়বো আমরা, একটু লেন্সের আলোকচিত্রগুলো পড়ব। আমাদের চোখের নানা রকম ত্রুটির জন্য আমরা যে সমাধানগুলো ব্যবহার করি সেইটাও সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ বাবারা। তাহলে আমার সাজেশন হচ্ছে, যদি আলোর প্রতিফলন আর প্রতিসরণ দুইটা থেকেই সিকিউ আসে, প্রতিফলন থেকে অ্যান্সার করো, প্রতিসরণ থেকে অ্যান্সার না করলেও আমার মনে হয় উই আর গুড টু গো। ওকে, এবার দেখো স্থির তড়িৎ। স্থির তড়িতে আমাদের কুলম্বের সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ। কুলম্বের সূত্র এবং তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, এই দুইটা টপিক সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এবং কম্পারেটিভলি চলতড়িতের তুলনায় স্থির তড়িতের এই টপিকগুলা ইজিয়ার। তোমাদের যে ম্যাথগুলো আসবে দেখবা চলতড়িতে অনেকের সার্কিট সলভ করতে একটু কষ্ট হয়ে যায়। তো তুমি যদি স্থির তড়িৎ থেকে অ্যান্সার করে ফেলো তাহলে দেখবা চলতড়িতে আর ওই প্রেশারটা নেওয়া লাগতেছে না। এখন আমি নিজের পরিচয় দিতে ভুলে গেছি, আমি আইইউটি থেকে পড়াশোনা করছি, বুঝছো? আমি আইইউটি 17 ব্যাচ, মানে সারা জীবন আমার গেছে এই চলতড়িতের পিছে, বুঝছো বাবারা? তো চলতড়িৎ নিয়ে 4 বছর আমি পড়াশোনা করছি। সো তোমরা কাইন্ডলি আজকের এই ক্লাস চলাকালীন একটু কমেন্ট করে জানাও যে চলতড়িতে তোমাদের কি অবস্থা। তোমাদের যদি সার্কিট সলভিংয়ে কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট করে জানাও, ঠিক আছে? আমাদের প্যানেল দেখছে, কমেন্টে যদি আমি এনাফ কোয়েশ্চেন্স পাই চলতড়িৎ রিলেটেড, আমি চলতড়িতের একটা ম্যারাথন সার্কিট সলভিং ক্লাস তোমাদের জন্য আয়োজন করব, যেখানে তোমাদের লেভেলে যত রকম সার্কিট আছে সব সার্কিট আমি সলভ করে দিব। এবং ওই ক্লাস করলে আই ক্যান অ্যাসিওর ইউ যে তোমাদের সার্কিটে আর কোনো প্রকার ঝামেলা থাকবে না। সো চলতড়িতের জন্য কোনো সাজেশন দিচ্ছি না, যদি তোমরা কমেন্ট করো আমি ক্লাসটা নিয়ে দিব, চলতড়িৎ তোমার শেষ হয়ে যাবে। ওকে, সো চলতড়িৎ অর্কি ভাইয়ের দায়িত্ব, এনে লিখে রাখি, চলতড়িৎ অর্কি ভাই দেখে নিবে। ওকে, আচ্ছা, এরপরে বাকি যে তিনটা চ্যাপ্টার আমার কাছে মনে হয় এই তিনটা চ্যাপ্টার শুধুমাত্র এমসিকিউ এর জন্য পড়ব।
এটা সিকিউ এর জন্য দরকার নাই। ওকে, তাহলে বাবারা একটু সাম আপ করে বলে দিই সিকিউর জন্য কোন চ্যাপ্টারগুলো পড়তেছি। সিকিউর জন্য আমি লিস্ট বলে দিই। প্রথম স্লাইডে সিকিউর জন্য আমি পড়তে বলছি 2 থেকে 7 নাম্বার চ্যাপ্টার। এই যে 2 নাম্বার চ্যাপ্টার থেকে 7 নাম্বার চ্যাপ্টার পড়তে বলছি। এরপর আমি পড়তে বলছি 8, 9, 10, 8, 9, 10, 2 থেকে 7, আর এই স্লাইডে বলছি 8, 9, 10। তুমি যদি 2 থেকে 7 আর 8, 9, 10 পড়ো, দ্যাট ইজ মাই গ্যারান্টি তুমি 8টা থেকে 5টা না 8টা থেকে 7টা কমন পাবা। ওকে, সো এটা গেল সিকিউর কথাবার্তা ভাই, যে আপনি তো সিকিউ নিয়ে বলে ফেলছেন। এবার একটু এমসিকিউ নিয়ে কথাবার্তা বলি। দেখো বাচ্চারা, এমসিকিউ প্র্যাকটিস করার একটা টেকনিকে সমস্যা আছে তোমাদের, বুঝছো? তোমাদের পরীক্ষা অল্প কয়েকদিন পরে তোমরা কি করো, যে কোনো একটা বাজারের কোনো একটা বই, সেটা আমাদের বই হতে পারে অথবা বাজারের অন্য কোনো একটা বই খুলে ওই যে বইতে যে চ্যাপ্টারের পরে যে এমসিকিউগুলো দেওয়া থাকে এগুলো সলভ করা শুরু করো। এমসিকিউ আসলে এভাবে সলভ করতে হয় না। তোমার কয়েকদিন পরে পরীক্ষা, তো তোমার এমসিকিউটা কীভাবে সলভ করা উচিত? ধরো তোমরা এসএসসি 25 ব্যাচ, তুমি গাইড বই খুলে এসএসসি 24 ব্যাচের এমসিকিউ প্রশ্নটা দেখবা। দেখে এমসিকিউর জন্য যে নির্দিষ্ট সময়টা থাকে ওই সময়ে তুমি এমসিকিউর উপরে একটা পরীক্ষা দিয়ে দিবা। দেখা যাবে তুমি 25-এ অল্প কিছু নাম্বার পাইছো, 8-10 পাইছো, অনেকগুলো ভুল করছো। যেগুলো ভুল করছো সেগুলো নোট ডাউন করবা। প্রতিদিন এভাবে একটা করে 25 নাম্বারের এমসিকিউ পরীক্ষা দিবা। বিশ্বাস করো, তোমার পরীক্ষার যদি আর 30 দিন বাকি থেকে থাকে, তুমি যদি প্রতিদিন 30টা এমসিকিউ প্রশ্ন সলভ করে ফেলো, তোমার সব চ্যাপ্টারের এমসিকিউ কভার হয়ে যাবে যেগুলো পরীক্ষায় আসে। ওকে, সো এমসিকিউ এর জন্য চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করো না, কারণ পরীক্ষায় তো এভাবে আসবে না যে বলের এমসিকিউটি এটার উত্তর দাও, এভাবে আসবে না। সবগুলো চ্যাপ্টার একসাথে কম্বাইন যখন আমরা দেখি তখন প্রশ্নগুলো সলভ করতে একটু কষ্ট হয়ে যায়। সো দ্যাট ইজ মাই পার্সোনাল সাজেশন, যে প্রিভিয়াস ইয়ারের বোর্ডের এমসিকিউগুলো নিয়ে বসবো এবং নিজেই নিজের পরীক্ষা নিব। ওকে, সো দ্যাট ইজ মাই সাজেশন। এর থেকে বেশি আমি আর কথাবার্তা বলতে চাচ্ছি না, বাট ছোট করে একটু বলবো। বাচ্চারা, আমি তো তোমাদের ক্লাস নেই নাই, তাই না? এসএসসিতে তোমরা এফটি প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছো, আমার বস, আমার শিক্ষক তোমাদের ক্লাস নিছে। তো সামনে তোমাদের সাথে আমার দেখা হবে কলেজ অ্যাডমিশনে এবং এইচএসসি 27 ব্যাচের ক্লাসগুলোতে আমি তোমাদের সাথে থাকবো। একটু ছোট করে বলে রাখি যে আমি নিজে এতদিন, মানে 2018 সাল থেকে এই পর্যন্ত আমি এইচএসসি লেভেলে ফিজিক্স পড়াচ্ছি। শুধুমাত্র এইচএসসি লেভেল না, অ্যাডমিশনেও দীর্ঘদিন ধরে আমি ফিজিক্স পড়াচ্ছি। সো আমাদের বর্তমান যে প্যানেলটা, আমাদের সবার টার্গেট হচ্ছে, আমরা জানি এসএসসি 25 আমাদের কাছে অনেক স্পেশাল, কারণ তোমাদের সাথে আমাদের দেখা হচ্ছে। ওকে, এইচএসসি 27-এ। তো আমি টার্গেট করছি যে আমরা কোর্সটাকে এমনভাবে ডিজাইন করবো এইচএসসি 27-এর জন্য যে তোমার আসলে কিছু করা লাগবে না, তুমি খালি ক্লাসের সামনে এসে বসবা। বাবা, বাজারে এমন কোনো ফিজিক্সের কনসেপ্ট থাকবে না, এমন কোনো ফিজিক্সের ম্যাথ থাকবে না যেটা তোমাকে ক্লাসে করানো হবে না। জাস্ট তুমি ক্লাস করবা, ক্লাস নোট করবা, আমার নেওয়া পরীক্ষা দিবা। তুমি টানা তোমার এইচএসসির 2 বছর আমাদের সাথে যুক্ত থাকবা। এই প্যানেলে যে বা যারা আছে, আমরা সবাই অফলাইনের যত স্বনামধন্য প্রতিষ্ঠান ছিল সবগুলোর পার্ট ছিলাম। ওকে, সো অনলাইনে আমরা তোমাদের ফুল রেসপন্সিবিলিটি নিচ্ছি। এই এসএসসিতে আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো করবা, এফটির সার্ভিস পাইছো, আল্লাহর রহমতে A+ পাবা। ওকে, কলেজ অ্যাডমিশনের কোনো এক ক্লাসে অথবা এইচএসসি 27-এর কোনো এক ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। টিল দেন স্টে সেফ। আমি স্যারকে আমার মাইকটা দিয়ে দিচ্ছি। সালাম আলাইকুম। থ্যাংক ইউ। আসলে একসাথে 4টা সাবজেক্টকে সাজেশনমূলক গাইডলাইন বানানো খুব জটিল। আমরা ভাবছিলাম যে আসলে ও যতটুকু বলছে এটা হচ্ছে মানে আমরা তো, মৃদু স্যার তোমাদেরকে ফিজিক্স পড়াইছে, আমি পড়াইছি, কেমিস্ট্রি আমি এবং মুজাহিদ স্যার পড়াইছি, বায়োলজি পুরোটা আমি পড়াইছি। এখন তোমাদের যে কন্টেন্টগুলো ছিল, এই কন্টেন্টগুলো পুরোটা পড়ার পর তোমাদের কাছে যেই জিনিসটাকে মনে হয়েছে যে তোমরা পড়ছো, তো এখন যে একটা সাম আপ দরকার না, এটা হচ্ছে সেই সাম আপ। তো উচ্চতর গণিত একটা আরেকটা সাবজেক্ট আছে। তো এই উচ্চতর গণিতে তোমাদের মূল যে টার্গেটটা থাকবে সেটা হইলো যে এইবার মানে আমাদের প্যানেল, এসএসসির প্যানেলটা, রুবায়ত স্যার, জিয়াদ স্যার তোমাদেরকে, ফজল স্যার যেভাবে পড়াইছে, এরপর ইন্টারমিডিয়েটে গিয়ে তোমাদের সামনে যিনি আসতেছেন আমাদের রিপন স্যারের সাথে আমাদের আবির স্যার। সো এই এসএসসিতে তোমাদের সামনে যে পরিকল্পনাটা, সেটার সাথে সামনের যে রোডম্যাপটা, আবির স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএসসি 25 তোমাদের সাথে আজকে আমার প্রথম দেখা, রাইট? সো হয়তো তোমরা অলরেডি আমাকে কলেজ অ্যাডমিশনের যে পোস্টারটা আছে সেইখানে দেখতে পারছো। আচ্ছা, সো ফার্স্ট অফ অল স্যার যেটা বললেন যে দেখো, এখন পর্যন্ত তোমাদের এখানে ফিজিক্স কথা বললো, কেমিস্ট্রি কথা বললো,
বায়োলজি কথা বললো, বাট তুমি এই যে 10টা বছর জীবনের একটা ডিসিপ্লিন মেনটেন করে এই যে এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমার ইচ্ছা কি, তোমার স্বপ্নটা কি? বাংলাদেশের প্রতি বছর যে দেখা যায় এইচএসসি লেভেলে 10 লাখ স্টুডেন্ট পরীক্ষা দেয়, সেখান থেকে 3 থেকে 4 লাখ স্টুডেন্ট স্বনামধন্য ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশনে বসে, এবং সেই স্বনামধন্য অ্যাডমিশনগুলোতে চান্স নিয়ে তোমার প্রিয় সাবজেক্টগুলো পড়তেছো। যেমন আমার অন্যতম প্রিয় সাবজেক্ট ছিল ফিজিক্স অথবা অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স। সো আমি যেহেতু ম্যাথ অনেক বেশি পছন্দ করতাম এসএসসি লেভেল থেকে, আমি কিন্তু অ্যাপ্লাইড ম্যাথকে চুজ করেছি। তো তোমারও এরকম কোনো না কোনো, তোমার অথবা তোমার বাবা মার অথবা তোমার বড় ভাইয়ের, ছোটো ভাইয়ের, কারো না কারো একটা স্বপ্ন আছে, বা তোমার ভিতরে সে স্বপ্নটা আছে যে আমি একদিন ফেরারিতে যেয়ে কাজ করব, আমি একদিন লুইস হ্যামিল্টনের গাড়ির সাথে কাজ করব, আমি একদিন নাসার অ্যাস্ট্রোনটের সাথে কাজ করব, আমি ইলন মাস্কের সাথে কাজ করব, রাইট? এই স্বপ্ন পূরণে প্রত্যেকটা স্টেপে তোমাকে কে কাজ করবে বলো তো? তোমার সব থেকে এই স্বপ্ন পূরণগুলোতে তোমার সব থেকে কাছের কাজগুলো হবে যে তুমি প্রত্যেকটা স্টেপে স্টেপে তোমার যে সাফল্য আছে সেখানে টাচ করো। এই যে আমি নটরডেমিয়ান ছিলাম, আমার একটা ফ্রেন্ড সার্কেলের গ্রুপ আছে, ওইখানে ওরা এআই নিয়ে কথা বলে, মেশিন লার্নিং নিয়ে কথা বলে, যেটা ইলন মাস্ক পরে কাজ করবে। আমি যে ইউনিভার্সিটিতে থাকতেছি সেই ইউনিভার্সিটির সিনিয়ররা স্ট্যানফোর্ডে যাচ্ছে, তারা সেখানে যে কাজ করতে, তোমার ভিতরে সেই স্বপ্নটা আছে, তুমি কিন্তু আগামী দিনের ম্যাথমেটিশিয়ান, ফিজিসিস্ট, রাইট? তোমার জীবনে প্রত্যেকটা ধাপ আসবে, এই এসএসসিটাও এমনই একটা ধাপ। এসএসসিটাকে পার করে তুমি যখন এইচএসসিতে যাবা, তোমার জন্য একটা ডিসিপ্লিন কলেজ দরকার, সেটা হচ্ছে নটরডেম কলেজ। বাজারে আমাদের দেশের সব কলেজই ভালো, সবাই ভালো, বাট একটা সার্কেল প্রয়োজন, যে সার্কেলে একসাথে মানুষজন কাজ করে। এই যে দেখো আমরা যেখানে একটা সার্কেল আছি, যে রাহুল দাদা আছে, অর্কি ভাই আছে, ওনাদের কাছ থেকে আমি শিখি। সো আবার আমি যখন ম্যাথ নিচ্ছি তখন ওনারা হচ্ছে অনেকগুলো জিনিস হচ্ছে দেখতেছে। সো এইভাবে জিনিসগুলো একটা সার্কেল পায়, এটা হচ্ছে একটা কলেজের জন্য তোমার বেটার আইডিয়া। আর তোমার এই কলেজের জন্য এই জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ, এবং এই খুবই গুরুত্বপূর্ণ দুইটা সাবজেক্টে 200তে 200 পাওয়া কোনো ব্যাপার না। সত্যি বলছি, তোমার পক্ষেই সম্ভব। আর যে কয়দিন সময় আছে এটা দিয়ে তুমি 200তে 200 ইজিলি ক্যারি আউট করতে পারো। সো এই দুইটা সাবজেক্ট কিন্তু তোমার সব জায়গায় হেল্প করবে। ইভেন তুমি জানো না যে বুয়েটে এবং ডিউতে তুমি যেখানেই পরীক্ষা দিতে যাও অথবা এনডিসি, এটাই তো তোমাদের জীবনে অনেকের স্বপ্ন, মেডিকেল, অলসো মেডিকেল, তো বা হলি ক্রস, যে কোনো কলেজের পরীক্ষাতে তোমার এই ম্যাথ এবং হায়ার ম্যাথ এই দুইটা সাবজেক্টের কিন্তু মার্কস দেখা হয়। খুব কেয়ারফুল থাকো, অবশ্যই মার্কস দেখা হয়। তাই এই দুটো সাবজেক্টের প্রতি তোমরা অন্য যে সাবজেক্ট আছে তার থেকে একটু যদি গুরুত্ব বেশি দাও, ইজিলি মার্কস ক্যারি করতে পারবা। সো যেহেতু এখানে সবার জন্য ম্যাথামেটিক্স সাবজেক্টটা তোমাদের অনেকেরই হার্ড লাগে, বাট বিলিভ মি ভাইয়া, ম্যাথামেটিক্স খুবই সহজ। জাস্ট কী করতে হয় জানো? একটু দেখতে হয়, প্যাটার্ন মিলাইতে হয়। তোমরা পাজল সলভ করছো না লাইফে, ঠিক ওই পাজলটাই তোমাকে দেওয়া হয়। এবং তুমি কি করো জানো? তুমি একটু প্যানিক করো, এই প্যানিকের কারণে তোমার একটা সহজ জিনিস মনে থাকে না, সেই পাজলটা সলভ হয়। তো আমি তোমাদের এই টোটাল জার্নিতে ধরে নিব যে তোমাদের সাথে আমি আসলে পাজল সলভের গেম খেলবো, কিচ্ছুই না, জাস্ট তোমাদেরকে দেখাই দিব ভাই এইভাবে পাজল সলভ করে। তোমরা ইন্টারমিডিয়েট বলবো আই হাই ভাইয়া এটা এত সহজ, এইভাবেও করা যায়, ঠিক এই জিনিসটাই হবে। ঠিক আছে, সো চলো আমরা আসলে প্রথমত তোমাকে আমি জেনারেল ম্যাথের ব্যাপারে কিছু বলবো, আফটার দ্যাট আমি হায়ার ম্যাথের ব্যাপারে কিছু বলবো। ঠিক আছে, সো ম্যাথ নিয়ে আমার কাছে প্রচুর প্রশ্ন আসছে। সবথেকে বড় প্রশ্ন ছিল যে ভাইয়া এমসিকিউ প্রবলেম। তা ফার্স্ট অফ অল আমি জেনারেল ম্যাথের এমসিকিউ প্রবলেম নিয়ে কিছু কথা বলি। দেখো, জেনারেল ম্যাথের প্রথম চ্যাপ্টারটা থেকে এমসিকিউ হচ্ছে পুনঃপনিক, এটা একটা ক্যালকুলেটর হ্যাক্স আছে। সো তোমাদেরকে হতে হয়, স্যার আমাকে জিজ্ঞেস করছেন কমেন্টে যে ক্যালকুলেটর হ্যাক্সটা পসিবল কিনা। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো তোমাদের ক্যালকুলেটর হ্যাক্সটা দিয়ে দিতে। এটা একদম ক্যালকুলেটারে বসে তুমি গুণ ভাগ করে ফেলতে পারো। তারপর চ্যাপ্টার হচ্ছে 2 নাম্বার চ্যাপ্টারে তুমি সব থেকে মনে রাখবা এই যে 2 টু দি পাওয়ার n উপসংখ্যার জন্য ভেন চিত্র, এইগুলো হচ্ছে তোমার ক্ষেত্রে অনেক কাজ করবে এমসিকিউর ক্ষেত্রে। ঠিক আছে, 3 নাম্বার চ্যাপ্টার সূত্রের খেলা, বাট এটাকেও ক্যালকুলেটর দিয়ে সলভ করা যায়। জাস্ট ফাংশন বসাবা, চেক করবা, সেটাকে ক্যালকুলেটর দিয়ে ইজিলি করা যায়। ফাংশনের মধ্যে একটা স্পেশাল ফাংশন হচ্ছে ইনভার্স ফাংশন। অ্যান্ড খুবই মজার ব্যাপার হচ্ছে এগুলোকে অপশন টেস্ট করে ক্যালকুলেটরের মাধ্যমে 30 সেকেন্ডে সলভ করা পসিবল। ঠিক আছে, সো এইটাও একটু জাস্ট দেখে যাবা, জাস্ট কনসেপ্টটা রাখবা। ক্যালকুলেটারে আমি যদি দেখাই দিই তুমি ইজিলি বুঝতে পারবা কীভাবে মান বের করতে হয়। ঠিক আছে, অনেকে হয়তো পারোই যে শিফট আলফা এক্সের ভ্যালু সেট করতে হয়, ফাংশনের ভ্যালু বারবার চাপ দিয়ে পরিবর্তন করতে হয়। যারা বুঝতেছো না সমস্যা নেই, আই উইল সি, ওকে, কোনো সমস্যা নেই। দেখো 2 নাম্বার চ্যাপ্টারটা হয়ে গেছে, 3 নাম্বার হয়ে গেছে। 4 নাম্বার সূচক লগারিদম। তুমি জেনে অবাক হবা
যে সূচক লগারিদমের প্রতিটি ম্যাথই জেনারেল ম্যাথে ক্যালকুলেটর দিয়ে সলভ করা যায়, এবং যেগুলো যায় না তার মধ্যে 4-5টা ম্যাথ আছে। কোনটা বলো তো? 2 to the power x plus 1 ইজ ইকুয়াল টু 3 to the power 2x minus 1। এই টাইপসের যে ম্যাথগুলো আছে না, 2টা থেকে 3টা কাজের মধ্যে ম্যাথ আছে। ওই ম্যাথগুলোর তুমি যদি একবার একটু বাসায় করে যাও, তোমার রিটার্নের প্রিপারেশনটা হয়ে যাবে, এইটাও হয়ে যাবে। তারপরে তুমি বীজগণিতিক পরিসংখ্যান থেকে তোমার পরিসংখ্যান চ্যাপ্টারটা অনেকেই পড়ো না, মনে করো কি যে ভাই এটা তো খুবই সহজ চ্যাপ্টার, বাদ দিয়ে দিই। বাট ওই চ্যাপ্টার থেকে 2টা ক্রিম বা 2টা মিনিমাম হচ্ছে এমসিকিউ আসে। তো গড়, মধ্যক, প্রচুরক কোন সময় n/2 হয়, কোন সময় n+1 /2 হয়, এটা একটু মাথায় রেখো ভাইয়া, তাইলেই হয়ে যাবে এই চ্যাপ্টার থেকে। পরিমিতি হচ্ছে সূত্রের খেলা ভাইয়া, পুরো জিনিসটাই সূত্র। অ্যান্ড স্পেশালি তোমাদের 16.3-তে বা 4-এ ওই জায়গাটায় এই ম্যাথগুলো হচ্ছে বারবার এমসিকিউ আসে। তুমি দেখবা যেরকম একটা হচ্ছে দিবে, সমকোণী ত্রিভুজ দিবে, এবং এখানে বলবে এটার ক্ষেত্রফল বাই করো। আবার কি বলবে যে আবার একটা ত্রিভুজ দিবে অ্যান্ড বলবে এটা একটা গোলাকার অর্ধবৃত্তাকার জিনিস, এটার ক্ষেত্রফল বাই করো। এই ম্যাথগুলো হচ্ছে তুমি পরিমিতি থেকে দেখে গেলা, তোমার এটা ইজিলি সলভ হয়ে যাবে। ত্রিকোণমিতি 9-10 হচ্ছে সহজ। এর মধ্যে একটা চ্যাপ্টার আছে দূরত্ব উচ্চতা, আর আরেকটা চ্যাপ্টার হচ্ছে যে তোমাদের যে বেসিক যে ত্রিকোণমিতি, সমানুকোণের ত্রিকোণমিতিগুলো আছে। এর ভিতরে তোমাকে মান নির্ণয়ের অঙ্ক বেশি আসে, যেখানেই মান নির্ণয় সেখানেই ক্যালকুলেটর। ঠিক আছে, উভয় পক্ষে চেক করে ব্যাপারটা করা পসিবল। বা যারা হচ্ছে মানে যে অনেক সময় তোমরা প্রশ্ন করো যে ভাইয়া ত্রিকোণমিতির তো মান নির্ণয় আসে না, অ্যান্সারটা ডিরেক্ট চায়। তুমি কি জানো রিভার্স ক্যালকুলেশন করে দ্রুত অ্যান্সারটা মিলাই দেওয়া যায়, পুরো ম্যাথটাও করা লাগে না, গেস করে করে অ্যান্সার বের করে ফেলা যায়। ঠিক এই টেকনিকগুলো হচ্ছে তোমার অ্যাপ্লিকেশনে অনেক মানে দ্রুত অ্যাপ্লিকেশনের জন্য হেল্পফুল হবে। তারপরে আর বাকি থাকলো কি আর গুণন পদ্ধতি, এটা তোমরা অবশ্যই হাতে হাতে শিখবা, কারণ এটা ক্যালকুলেটর দিয়ে করার দরকার নেই। কারণ এই প্র্যাকটিসটা করলে তোমার আসলে কোথায় লাভ হবে, তুমি যখন ইন্টারমিডিয়েটে এসে আমার সাথে বড় বড় কমপ্লেক্স নাম্বারের ম্যাথ করবা বা আমার সাথে সলিউশন সলভ করবা, তখন সেই ক্ষেত্রে তোমার এটাকে অনেক বেশি হেল্পফুল হবে। বীজগণিতিক সমাণু অনুপাত ওইটা। এইবার আসো যে ভাইয়া আপনি সব কথা আপনার মাইনা নিলাম, সব বুঝলাম, আমার একটু বলেন তো ভাইয়া জ্যামিতির এমসিকিউ আমি কিভাবে এই সমস্যা দূর করতে পারবো। দেখো জ্যামিতির এমসিকিউ কোথা থেকে আসে এটা বুঝতে হবে। জ্যামিতির এমসিকিউ তোমার আসেই হচ্ছে বৃত্ত চ্যাপ্টার দিয়ে ভাইয়া। ওকে, বৃত্তের ম্যাক্সিমাম এমসিকিউ এখান থেকে আসে। আরেকটা চ্যাপ্টার তোমরা হচ্ছে দেখোই না, পড়োই না, ওই যে পিথাগোরাসের উপপাদ্য আছে না, ওই চ্যাপ্টারের মধ্যে ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্যের মধ্যে জিনিসপত্র আছে। ওকে, এই দুটো চ্যাপ্টার এমসিকিউর হাব। এবং এটা কিভাবে পড়বো যে ভাই এখন এটা তো অনেক পড়া, কিভাবে পড়বো? কিচ্ছু না, প্রিভিয়াস ইয়ার বইয়ের 5 বছর, কয় বছর ভাইয়া বলছি? 5 বছর, 5 বছরের প্রশ্নগুলো খালি সলভ করবা এবং জাস্ট বুঝে বুঝে সলভ করবা। বৃত্তের মধ্যে আমি ক্যাটাগরিজও করে দিচ্ছি যে বৃত্তের মধ্যে 3-4টা জিনিস, কেন্দ্রস্থকোণ, বৃত্তস্থকোণের দ্বিগুণ, এই টাইপসের জিনিসপত্র, এই যে এরকম যত ম্যাথ আছে চিং 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 চিং, এই টাইপসের ম্যাথগুলো আছে। তারপরে তোমার কাছে কি আছে যে বৃত্তের 4টা ত্রিভুজের কোণ আছে, রাইট, এই টাইপসের ম্যাথগুলো। ওকে, তারপরে কি আছে তোমার এই যে কোনো একটা বৃত্তের স্পর্শক রিলেটেড যে ম্যাথগুলো, এই যে স্পর্শক রিলেটেড যে ম্যাথগুলো, এরকম এরকম যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলোর ক্ষেত্রে এই ছবিগুলো মাথায় রেখো। এই টাইপসের যে তুমি সলভ করে ফেললেই সমস্যা শেষ। আর ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্যের মধ্যে তোমার এর আগের একটা চ্যাপ্টার আছে সদৃশ্যতা। এখানে তোমাকে জিজ্ঞাসা করবে যে একটা বিন্দুর রেসপেক্টে প্রতিবিম্ব কী, তারপরে হচ্ছে একটা তলের রেসপেক্টে প্রতিবিম্ব কী। তো তুমি করবা কি, তোমার যে জেনারেল ম্যাথের বই আছে সেখানে 4টা পেজ আছে, এই চ্যাপ্টারের ফার্স্টে 4টা পেজ আছে, ওই 4টা পেজ একটু দয়া করে ভাইয়ার আজকের ক্লাসটা দেখার সাথে সাথেই তুমি 4টা পেজ একটু রিডিং দিয়ে নিবা, তাহলেই তোমার জেনারেল ম্যাথের সকল ধরনের এমসিকিউ প্রবলেম শেষ। আর বাকিতে থাকলাম আমি, ক্যালকুলেটর হ্যাক্স তো থাকবেই, চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য। এইবার আসো আমরা কোথায় যাব, সিকিউতে। দেখো তোমরা অনেকেই হয়তো টাইম ম্যানেজমেন্ট করতে পারো না, আমাকে প্রশ্ন করছো ভাইয়া টাইম ম্যানেজমেন্ট করতে পারি না। আমি তোমাদেরকে একটা ছোটো হ্যাক্স বলি কীভাবে ম্যাথে কম পড়ে বেশি মার্কস পাওয়া যায়। এদিকে তাকাও, তোমার যে বীজগণিত পার্ট, তোমার সিকিউ অ্যান্সার করা লাগবে কয়টা ভাইয়া? তোমার সিকিউ অ্যান্সার করতে হবে হচ্ছে 7টা। বীজগণিত থেকে করতে হবে, ত্রিকোণমিতি থেকে করতে হবে, জিওমেট্রি থেকে করতে হবে, পরিসংখ্যান দিয়ে করতে হবে। সবার ফার্স্টে কিচ্ছু পড়বা না, পরিসংখ্যান চ্যাপ্টারটা আগে ভালো করে পড়বা। এবং এটা অবশ্যই কেউ পড়ে না জানো, আমি নিজেও পড়তাম না। পরে আমার স্যার, ইভেন আমি ফার্স্ট স্যারের একদিন বকা খাইছিলাম ইউটিউবে, স্যার হচ্ছে বকতেছিলেন যে হচ্ছে আমরা পড়াশোনা করি না। তো হঠাৎ করে ওই দিন আমার পড়াশোনা করতে মন চাচ্ছে না, তো আমি করলাম কি পরিসংখ্যান চ্যাপ্টারটা ভালো করে পড়ছি, বুঝছো, অ্যান্ড আমি খুব দ্রুত পরিসংখ্যান সলভ করতে পারতাম। তো স্যারের কাছে এই জন্য গ্রেটফুল। আমি ম্যাথে হচ্ছে খুব ভালো একটা মার্ক ক্যারি করছিলাম, মেবি
7 অর সামথিং এলস, মনে না এক্স্যাক্টলি। তো পরিসংখ্যান চ্যাপ্টারটা সবার আগে এমনভাবে শেষ করবা যাতে তুমি এই পরিসংখ্যান 25 মিনিটের মধ্যে করতে পারো। কত মিনিট বলছি ভাইয়া? 25 মিনিট। বি কেয়ারফুল, ওকে? পরিসংখ্যান একদম পারফেক্টলি সলভ করবা, কারণ এখান থেকে একটা সিকিউ আসবেই আসবে। এবার আসো বীজগণিত। বীজগণিতে তোমরা কি কি পারো? সেট ফাংশন। তো তোমরা এই সেট ফাংশন, সেট ও ফাংশনের যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টার থেকে ইন্ডিভিজুয়াল একটা প্রশ্ন হইতে পারে, অথবা ধারা, এটা খুব হাব একটা চ্যাপ্টার, এটা একটা প্রশ্ন হইতে পারে। তো তোমার বীজগণিত থেকে অ্যান্সার করা লাগবে 3টা প্রশ্ন। তুমি দেখো বীজগণিতের যে 8 চ্যাপ্টারগুলো আছে তার মধ্যে এই চ্যাপ্টারটাই, এই 2টা চ্যাপ্টারই হচ্ছে সববার প্রশ্ন আসে সব বোর্ড থেকে। তাই অবশ্যই অবশ্যই সেট ফাংশন থেকে এই যে ম্যাথগুলো আছে না, 1/x², তারপর +1 ডিভাইড বাই 1 ডিভাইড বাই এই যে 1 - x² বা 1 ডিভাইড বাই x² -1, এই যে এই ম্যাথগুলো, ঠিক আছে? এই ম্যাথগুলো হচ্ছে তুমি ভালো করে প্র্যাকটিস করবা। এই টাইপসের যে ম্যাথগুলো আছে, 4টা ম্যাথ আছে বই, আমি জানি, একদম কাজের একটা, অনুশীলনী 3টা। এটা প্র্যাকটিস করলে তুমি চোখ বন্ধ করে থাকো, আসবেই আসবে। আমার বারও আসে, এবং আমি প্রশ্নটা ভুল করছি জানো, প্রথমবার অঙ্ক করতে যে এত পারাম এত ভুল হয়ে গেছে, কারণ আমার না ভয় কাজ করতো। তোমার ভয় পাইলে হবে না, আমি জানি তোমার ভিতরেই কাজ করতেছে সেই মানুষটা যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার জুনিয়র হিসেবে আসবে, ওকে? আমাদেরই হাত ধরে এফটির সাথে যেহেতু তোমরা থাকছো, অবশ্যই অবশ্যই তোমাদের ভালো একটা হবে। তুমি ধারা কি করবা? ধারার যে অঙ্কগুলো আছে, কততম পদ, আরতম পদ, একটা ম্যাথ আছে বইয়ে, খুব কাজেইলা একটা ম্যাথ, খুবই বেজাইলা, 304তম পদের একটা ম্যাথ আছে ভাই, এবং a r⁻n−1 এর 9তম পদের একটা ম্যাথ আছে তোমাদের বইয়ের 13 নম্বর একটা ম্যাথ। ওই ম্যাথটা খুবই বিরক্তিকর, ওইটা একটু 2-3 বার করবা। ধারা থেকে 8তম পদ, সমষ্টি, এই 2টা অবশ্যই শিখে যাবা, ঠিক আছে? আর বাকি থাকলো একটা চ্যাপ্টার, এইটাকে তুমি হিসাবে নিতে পারো যে এটা আমি পড়বো অ্যাজ আ সেফ গ্রাউন্ডের জন্য। কি? 3য় চ্যাপ্টার ও 4র্থ চ্যাপ্টার। অনেকেই কি মনে করে যে বীজগণিত শুধু পড়ে যাবো। ভাইয়া, এসএসসি লেভেলে ঢাকা বোর্ড সহ কুমিল্লা বোর্ড, যে সকল বোর্ডে একটু টাফ কোশ্চেন হয়, সেখানে আসলে 2টা চ্যাপ্টারকে এক করে দেয় যাতে তোমাদেরকে প্রবলেমে ফালাইতে পারে। সো 3 এবং 4 তুমি একত্রে যদি পড়ো, তুমি একদম সেফ। এখন 3-এর কি পড়বো? 3-এর তুমি ভালো করে সূত্রগুলো প্র্যাকটিস করবে, এবং 3-এর শুধু বই পড়লে হবে না, 3-এর যেটা পড়তে হবে বিগত বোর্ড কোশ্চেন, বুঝো? একদম আমি কিন্তু যা বলতেছি একদম এটা থেকে বাইরে একটা পয়সাও কমন পড়বে না, ওকে? এর থেকে 1 মার্ক বাইরে আসবে না ভাইয়া, শিওর 100%। একদম অ্যানালাইসিস করা, অনেক দিন পড়াচ্ছি, ঠিক আছে? আমি আমার কলেজ লাইফ থেকে হচ্ছে পড়ে, তো আই নো। আর 4 নাম্বার থেকে কি আসবে জানো? লগের 4টা ম্যাথ আছে, ওই যে বড় বড় ম্যাথ, হ্যাঁ আমি জানি তুমি জানো, ওই ম্যাথটাই 12 নম্বর ম্যাথটা, ওইটাই। কাজের একটা ম্যাথ আছে, ওই দুইটা ম্যাথ তুমি বোর্ড প্রশ্ন উল্টায় দেখো, যে 5⁵m, তারপরে -9 × 5, ওই যে ম্যাথটা তোমার সমস্যা দিচ্ছে, ওইটাই যে ম্যাথটা সমস্যা দিয়ে ওইটাই বারবার পরীক্ষায় আসে। ওই ম্যাথটাকে মিনিমাম 3 বার, কয়বার সলভ করবা? 3 বার। আমার নাম নিয়ে কয়বার সলভ করো ভাইয়া? 3 বার। এবার আইসা বললো যে ভাই ওই 2টা মিক্স করে কমন প্রশ্ন পড়ছে, বললো রাজশাহী বোর্ড, দিনাজপুর বোর্ড, কুমিল্লা বোর্ড, আমার বললো ভাইয়া এটা আসছে। তো এই হচ্ছে তোমার টোটাল কনফিগারেশন। বীজগণিতে তুমি যেহেতু পরীক্ষা শুরু হয়েছে, সময় নিবা 2টা সিকিউতে 40 মিনিট, অনেকে 35 মিনিট নিবা, চেষ্টা করবা 35 শেষ করে দিতে। তারপরে কি অ্যান্সার করবা জানো? ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির মধ্যে যে পার্টটা পড়বা, অনেকে কি করে পরিমিতিতে যায়, মানে পরিমিতি এবং ত্রিকোণমিতি সেকশনের 2টা থেকে কেউ একটা অ্যান্সার করে। সো আমার কাছে ত্রিকোণমিতি 9-10-এ খুব সহজ লাগতো পরিমিতির থেকে, অনেকের হয়তো তাই লাগে, কারণ পরিমিতি আসলে অনেকগুলো সূত্র, অনেক কিছু মনে রাখতে হয়। সো ত্রিকোণমিতির অবশ্যই 8, 9, 10, ঠিক আছে? 10 নাম্বার চ্যাপ্টারটা এবং 8 আর 9 হচ্ছে যে মিক্স করে চ্যাপ্টারটা আছে, এটা ভালো করে পড়ে ফেলো। ত্রিকোণমিতি পড়ে ফেললে তোমার এখান থেকে 2টা হয়ে যাবে। তো ত্রিকোণমিতি তুমি 25 মিনিটস অ্যান্সার করে ফেলবো, এটা 35 মিনিটসে। তারপরে তুমি পরিসংখ্যান দিবা, আফটার অল তুমি জিওমেট্রি দিবা, ঠিক আছে? তো জিওমেট্রির জন্য কী পড়বো? 14 নম্বর চ্যাপ্টার তোমরা পড়ো না, আমি জানি, আমিও পড়তাম না, একই রকম ফাঁকিবাস, কারণ অত বড় পিথাগোরাসের উপপাদ্য ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি। তাহলে কি পড়বো? 7 নাম্বার অধ্যায়, 6 নাম্বার অধ্যায়, 8 নাম্বার অধ্যায়, এই 3টা কনফার্ম পড়তে হবে। 6, 7, 8 এবং এক্সট্রা সহ। এক্সট্রা কোনগুলো পড়বো ভাইয়া? এক্সট্রা আবারও বলতেছি, এক্সট্রা আছে 5 ধরনের, যে অধিবৃত্তস্থ কোণ, এক সমকোণ, তারপরে হচ্ছে তোমার ওই যে বৃত্তস্থ 4টা চতুর্ভুজ আছে, এর বহিস্থ কোণ অন্তস্থ 2টা কোণের হিসেব সমান, ত্রিভুজে বৃত্তস্থ চতুর্ভুজের 2টা বিপরীত কোণের মান 180 ডিগ্রি।
তারপরে হচ্ছে আমার যদি হচ্ছে দুইটা হচ্ছে স্পর্শক আমি যদি টানি, বৃত্তের ক্ষেত্রে যদি দুইটা আমি জ্যা টানি, তারা পরস্পর সমদূরবর্তী, এই টাইপসের চ্যাপ্টারে দেখবা 7-8টা ধরনের এক্সট্রা আছে। এই 7-8টা এক্সট্রা মুখস্থ করে যাবা, একদম মুখস্থ। আমার পরীক্ষায় মনে আছে আমি মাত্র 15 মিনিটের মধ্যে আমি উপপাদ্য লিখছিলাম। আর সম্পাদ্য প্র্যাকটিস করবা, বৃত্তের সবগুলো বোর্ড পরীক্ষায় কিন্তু সম্পাদ্য একদম ডিরেক্ট তুলে দেয়, কোনো প্রতি বছরই চেঞ্জ হয়। তো সম্পাদ্য 8 নম্বর অধ্যায় সবগুলো প্র্যাকটিস করবা, 7 নম্বর অধ্যায় সবগুলো প্র্যাকটিস করবা, এনাফ, ডান। তোমার তাহলে 7 নম্বর অধ্যায়, 8 নম্বর অধ্যায় জিওমেট্রির জন্য পড়বো, 6, 7, 8 জিওমেট্রির জন্য পড়বো, 2 পড়বো, আর হচ্ছে ধারা পড়বো, পরিসংখ্যান পরিমিতি বাদ দিতে পারি, ত্রিকোণমিতি ভালো করে পড়বো, আর পরিমিতি পারলে পরিমিতি, আর লাস্টে থাকতেছে পরিসংখ্যান। এইটা পড়লেই তোমার জন্য হয়ে যাবে। ফার্স্টে বীজগণিত, তারপরে ত্রিকোণমিতি, তারপরে তোমার হচ্ছে ব্যাক করবো হচ্ছে পরিসংখ্যানে, লাস্টে আইসা ফার্স্টে দিব সম্পাদ্য, আর লাস্টে দিব আমার হচ্ছে কি যে উপপাদ্য, এটা লিখতে হবে, কারণ উপপাদ্য মুখস্থ লেখা যায় দ্রুত সময়। ঠিক আছে, এইভাবে সিকোয়েন্স মেনটেন করলে তুমি এই পরীক্ষাতে 100তে 100 তুলতে পারবা। ওকে, মনে থাকবে? আচ্ছা, এবার আসো, যেহেতু আমার কথা বেশি, আমি প্যাক করতেছি বেশি, সো যাই হোক আমি সময় নিতেছি। এবার আসো হায়ার ম্যাথে। তো এইটার মধ্যে স্টুডেন্টদের সবচেয়ে বড় প্রবলেম থাকে কি ভাইয়া, এমসিকিউ। তুমি কি জানো এই দুনিয়াতে তোমাদের একটা ম্যাথ আছে না ভাইয়া, যে 2x + 3y এর 10তম পদ, যদি আমি বলি যে এর x⁶তম পদের ক্ষেত্রে আমি যদি বলি যে সহগ কত, তখন তোমরা অনেক কষ্ট করে বড় বড় ডেরিভেশনের মাধ্যমে করা যায়। এটা 30 সেকেন্ডে করা পসিবল, তুমি কি জানো? স্যার দেখাই দিব নাকি ম্যাজিকটা? এই যে দেখো না, এই যে 10 এত ম্যাথ আছে, যদি বলি যে এর x⁶তম পদের ক্ষেত্রে এর কত, মানে আমার এর সহগ কত, এই ম্যাথটাকে সবাই সব রকমভাবে করে, আমি একটু ডিফারেন্টভাবে করি। দেখো তো, আমি বলি যেখানে পদ আছে কয়টা, 2টা, একটা 2x, একটা 3y। তাহলে এই আমার লাগবে কত ভাইয়া, x⁶। তাহলে আমি এখানে রাখলাম 6, আর এখানে রাখবো কি 4, রাইট? বুঝা গেল যে এইখানে 10টা আছে, আমার এখানে লাগবে 6, এখানে 4, কয়টা পদ আছে, 2টা পদ। তাহলে আমি একটা ট্রিক্স তোমাদেরকে বলে দেই, একটু তাকাও, যে এই 10কে আমি কয় ভাগে ভাগ করছি, 2 ভাগে, একবার 6-এ ভাগ করছি, একবার 4-এ ভাগ করছি। ঠিক আছে, সো তোমাদের বইয়ের ভিতরে বা তুমি ক্যালকুলেটরের মধ্যে একটা অপশন পাবা, দেখবা ফ্যাক্টোরিয়াল নাম করে, জাস্ট কিছুই না, উপরে 10 ফ্যাক্টোরিয়াল, নিচে 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, এইটা করে দিলেই তুমি এটা সহগ পেয়ে যাবা। দ্যাটস ইট। এরকম যে ট্রিক্সগুলো আছে, কী করছে জানো, এই যে সহগটা আছে, এটা অবশ্যই ইন্টারমিডিয়েটে আমি তোমাদেরকে শিখাবো। এরকম অনেক ম্যাজিক হচ্ছে তোমাদের জন্য ওয়েট করতেছে, অ্যান্ড তোমরা খালি জাস্ট পরীক্ষাটা শেষ করো, তারপরে দেখবা ভাইয়ার কিছু ফ্রি লেকচার থাকবে এবং তোমাদের সাথে হচ্ছে আরও ইন্টারাকশন হবে, ওইখানে দেখবে এরকম হাজারো ম্যাজিক আমি তোমাদেরকে দেখাবো। সো এই ধরনের যে ম্যাজিকগুলো আছে বা ট্রিক্সগুলো আছে, এগুলো তোমাকে একটু মনে রেখে প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড কী প্র্যাকটিস করবো, প্রিভিয়াস ইয়ার বোর্ড কোশ্চেন। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার বোর্ড কোশ্চেন, এইটার জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে প্রিভিয়াস ইয়ার বোর্ড কোশ্চেন। কারণ এই বোর্ড কোশ্চেন তুমি যদি হায়ার ম্যাথে না করে যাও, তাহলে ভাইয়া তুমি বিপদে পড়ে যাবে, এমসিকিউতে কিছুই সলভ করতে পারবে না। ওকে, স্পেশালি আংশিক ভগ্নাংশের ওই টাইপগুলো থাম্ব রুল ইউজ করতে হবে, দ্বিপদী বৃষ্টিতে একটু ফাস্ট হইতে হবে। ওইখানে জিওমেট্রি হচ্ছে চ্যাপ্টার 3-তে খালি আছে, ওইটা পড়তে হবে। স্থানাঙ্ক জ্যামিতি, ঘন জ্যামিতি, এই দুইটাকে ভালো করে শেষ করতে হবে, তাইলেই কিন্তু তোমার ঝামেলা শেষ। তাহলে তুমি এমসিকিউতে অনেক আগায় চলে যাবা। সিকিউর ক্ষেত্রে ওইটার জন্য একই রকম সম্ভাবনা, অনেকে সবাই পারি, সম্ভাবনাটা পড়ে ফেলবো। স্থানাঙ্ক জ্যামিতি, ভেক্টর, দুটো একসাথে পড়বা, অবশ্যই বলতেছি, কেউ ভেক্টর বাদ দিবা না, ভেক্টর খুবই সহজ চ্যাপ্টার, ভেক্টরটা শেষ করে ফেলবা। আর এদিকে তুমি পড়বা হচ্ছে, যদি বীজগণিতিক রাশি পারো রাশি, আর যদি বীজগণিতিক রাশি পড়তে কষ্ট হয়, তাহলে তুমি হচ্ছে প্রিপারেশন নিয়ে রাখবা হচ্ছে সেট ফাংশনের। তো এইভাবেই তুমি তোমার হায়ার ম্যাথের জার্নিটা পুরোটা শেষ করতে পারবা, এবং এইখানে ইজিলি মার্ক ক্যারি করা পসিবল। তো এই হচ্ছে তোমার হায়ার ম্যাথের ওভারচার্ট। তো এখানে সবগুলো প্রশ্নই আমি আশা করি কাভার করছি। সো তোমার সাথে আমার দেখা হচ্ছে কলেজ অ্যাডমিশনে, সেখানেও কিছু ম্যাথের ট্রিক্স আমি দেখাবো। আর ম্যাথের যে মেইন জাদুটা, সেটা আমরা দেখব, ক্রিম জাদু আমি যেটা বলি, যে পাগলায়া যাবা পড়তে পড়তে। ঠিক আছে, পাগলায়া ফেলবো পড়াইতে পড়তে, পড়বা না কেমনে। ঠিক আছে, এই যে দেখছো চুল, দেখছো আমার, যে অ্যাপ্লাইড ম্যাথ পড়তে পড়তে পাগলায়া গেছি। ঠিক আছে, সো এই পাগলায়া ফেলাবো তোমারে, তুমি ম্যাথ বুঝবা না কেমনে, দেখবা যে ফার্স্ট স্যার এসে আমার ক্লাস করবে, যে স্যার এই যে দেখেন এটাই ম্যাজিক, এটাই ম্যাথ করবে। ম্যাথ হচ্ছে এমন জিনিস জানো, চোখে দেখতেছি যে লাইফে ঘটতেছে, 10 জন মানুষকে 5 জন মানুষের মধ্যে কীভাবে বিভক্ত করবো, এইটা তুমি ফিল করবা। তুমি কি বায়োলজি সেল ফিল করতে পারো, দেখতে পারো? দেখতে তো পারো, আমার জিনিস দেখা যায়,
ঠিক আছে? ফিজিক্সের ক্ষেত্রে কি হয়, ফিজিক্সে বলে যে আমি চালাচ্ছি নিউটনের ফার্স্ট ল। আরে ভাই নিউটনের ফার্স্ট ল কোত্থেকে আসছে? ক্যালকুলাস না পারলে কি নিউটনের ফার্স্ট ল পারা যায় ভাইয়া? সো ম্যাথ ইজ দ্য রয়্যাল জিনিস, ঠিক আছে? এটার ভিতরে ভাইব আছে, ম্যাথামেটিশিয়ান, এটা গ্রেটনেস আছে। এই ইঞ্জিনিয়ার আসলে সব আমাদের কাছ থেকে মডেল শিখে পড়াশোনা করে, কিচ্ছু না এগুলো, ঠিক আছে? আর কেমিস্ট্রি তো আমরা গুণই না, ঠিক আছে? এগুলো বাদ। বায়োলজির কথা আসলে না বলি, স্যার আসলে গ্রেট মানুষ। তো এই ধরনের ঝামেলা এবং ইন্টারেস্ট নিয়ে পড়াশোনা ফাটায় ফেলার মানসিকতা সব 27-এ খালি কোর্সে আসবা, ভাইয়াদের সাথে জয়েন থাকবা, দেখবা যে বুয়েট ইজ কামিং আস, ওকে? এইরকম আসবে। অবশ্য যারা ম্যাথমেটিশিয়ান হবে আমার মতো, সবাই আমার জুনিয়র হবে, অ্যাপ্লাইড ম্যাথে আসবা, সেই কাজ হবে, ঠিক আছে? সো সেই আনন্দ হবে। সো তোমাদের সাথে আর কথা না বাড়াই, অনেকক্ষণ হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আমি আসলে বুঝতে পারতেছি না, মানে বায়োলজি নামে যে একটা সাবজেক্ট আছে এটা ভুলে যেতেছিলাম, যে এতজন মানে কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, পৃথিবীতে বায়োলজি দেখা যাচ্ছে না। কিন্তু আসলে দিন শেষে সত্যি কথা হচ্ছে বায়োলজিতে একটা 100 মার্কের একটা পরীক্ষা আছে। ফিজিক্সেও 100 মার্ক, কেমিস্ট্রিতে 100 মার্ক, ম্যাথেও 100 মার্ক। ম্যাথ অ্যাকচুয়ালি দুইটা, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, বায়োলজি। তো এখন আমি আসলে অনেক কথা আসলে বলতে চাই নাই, বিকজ আমি বায়োলজি নিয়ে অলরেডি কথা বলেছি এবং আমি একটা আলাদা সেশন করব। যেই সেশনে আমি একটু দেখাইতে চাই তোমাদের জন্য আমি ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির 3টা কনসেপ্ট ম্যাপের লিঙ্ক দিয়ে দিচ্ছি। তোমরা অনেকেই আমার কাছে কনসেপ্ট ম্যাপ চেয়েছো, মানে পুরা চ্যাপ্টারের সব কিছু। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এই যে বায়োলজির কনসেপ্ট ম্যাপে, সে ফর এক্সাম্পল সেকেন্ড চ্যাপ্টারটা তোমাদেরকে একটু দেখাই। এক নজরে পুরা চ্যাপ্টারের সব কিছু। আমি আজকে বায়োলজি নিয়ে স্পেসিফিক করে কিছু বলবো না। আমি চাইবো তোমাদেরকে ঈদের আগে অথবা পরে আমি এককভাবে আমার মতন করে একটা গাইডলাইন সেশন দিব। আজকে 3জন টিচার কথা বলেছে, তো আসলে কখনোই সীমাবদ্ধ করা যায় না, অনেক কথা চলে আসছে এবং অনেক কথা বলাও হয়নি। সো আমি চাই এখন একটু ক্লোজ করতে, বিকজ অনেক সময় হয়েছে। আমি চাই তোমরা একটু দেখো, এখানে কিছু কনসেপ্ট ম্যাপ দেখা আছে, যে পুরা চ্যাপ্টারের নাম হচ্ছে জীবকোষ টিস্যু। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। প্রত্যেকটা সাবজেক্টেরই 40টা চ্যাপ্টার, মানে ফিজিক্সে 14টা অধ্যায়, কেমিস্ট্রিতে 12টা, আর বায়োলজিতে 14টা। এই 14টা চ্যাপ্টারের টোটাল একটা পেজের কনসেপ্ট ম্যাপ দেওয়া আছে। সো যেমন কোষের ক্ষেত্রে প্রকারভেদে কি আছে, উদ্ভিদীয় প্রাণীকোষের অঙ্গাণুগুলা কি আছে, টাইপস কি আছে, কোনগুলা ঝিল্লিযুক্ত অঙ্গাণু, কি প্লাস্টিডের কয়টা প্রকারভেদ আছে, নিউক্লিয়াসে কি আছে, ঝিল্লিবিহীন কি আছে, তারপর উদ্ভিদের টিস্যু কয় ধরনের হয়, জাইলেমের পরে স্থায়ী টিস্যু কয়টা প্রকারভেদ হয়, মানে টোটাল প্রকারভেদগুলা এবং কনসেপ্ট ম্যাপের মতন করে সব কিছু দেওয়া আছে এক পেজে। সো এই জিনিসগুলো তোমাদের কাছে খুব হেল্পফুল হবে। আবার আমি একটু কেমিস্ট্রিতে জৈব যৌগটা একটু দেখাই, বা ধরো বন্ধনটা দেখাই। হ্যাঁ, চ্যাপ্টার 5 ধরো বন্ধনে যোজ্যতা, ইলেকট্রন এবং যোজনী আছে। তো সেইটার যোজ্যতা, ইলেকট্রন, যোজনীর, মৌলের যোজনী, যৌগমূলকের যোজনী কিভাবে কানেক্টেড একজন আরেকজনের সাথে, এটা দেওয়া আছে। আবার আমি একটু তোমাদেরকে 11 নম্বর চ্যাপ্টার, সবচেয়ে দ্য বিগেস্ট ওয়ান, খনিজ সম্পদ, এটাকে একটু দেখাই। এটা মাঝখান থেকে শুরু হয়েছে। হ্যাঁ, তো খনিজ সম্পদ তো ধাতু অধাতু। তো একটা হচ্ছে ধাতু অধাতু 10ম অধ্যায়, আরেকটা হচ্ছে খনিজ সম্পদ জীবাশ্ম 11 নম্বর অধ্যায়। তো তুমি 10ম অধ্যায়টা দেখো। এই যে 10ম অধ্যায়, অধাতু হচ্ছে সালফার, ধাতুর ক্ষেত্রে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, আয়রন, জিঙ্ক, এগুলো আলাপ করা হয়েছে। তো খনিজের ক্ষেত্রে প্রকারভেদ, আকরিক এবং শিলা, এটার প্রকারভেদটা কেমন, ধাতুর ক্ষয় এবং প্রতিকারের কি কনসেপ্ট আলাপ করা আছে। তারপর হচ্ছে সালফারের যৌগের কি ধর্ম আছে এবং ধাতু নিষ্কাশনে কোন স্টেপসগুলো আছে, আকরিক ঘনীকরণের কি স্টেপস আছে, আকরিক ঘনীকরণকে অক্সাইডে রূপান্তর করার জন্য কি স্টেপস আছে। তোমরা চাইলে এখানে কিছু কথা লিখে রাখতে পারো। এই জিনিসগুলো নিয়ে আমি আলাপ করব। তোমরা অনেকেই আমার কাছে কনসেপ্ট ম্যাপ চাইছো। এই কনসেপ্ট ম্যাপগুলা আই গেস তোমরা যদি একটু পরীক্ষার সময় একটু দেখে নিতে পারো, তাহলে পুরা জিনিসটা একসাথে তোমার সামনে ওপেন হবে। সো দিস থিংস হেল্পস ইউ, আই গেস তোমাদের জন্য বেটার হবে। এবং আমি মনে প্রাণে তোমাদেরকে চাই, এই যে দেখো, আমি চাই যেমন এই যে ইসের চ্যাপ্টারটা, 11 নম্বর চ্যাপ্টারটা, এটা তো দ্য বিগেস্ট ওয়ান। তো এই চ্যাপ্টারে হাইড্রোকার্বন জীবাশ্ম জ্বালানির পার্ট, হাইড্রোকার্বনের অংশ, তারপরে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, ফ্যাটি অ্যাসিডের কি ধর্ম আছে এবং এই জাতীয় বিষয়গুলো, ইভেন পলিমারের বিষয়টা আলাপ করা আছে। আর মুজাহিদ স্যারের ক্লাসে তোমরা যারা করেছো, রাহুল স্যারের ক্লাস তো তোমরা পাও নাই, মুজাহিদ স্যারের ক্লাসে যখন যুগ পড়াইছে,
তোমরা ওই যোগাযোগের একটা পুরো চার্ট দেওয়া আছে, আই গেস সেখানে সকল বিক্রিয়া দেওয়া আছে এবং সেই বিক্রিয়াগুলো তোমাদের জন্য যথেষ্ট হবে। কেমিস্ট্রি আমিও পড়াইছি তোমাদের, তোমরা অনেকেই আবার নতুন নতুন ক্লাস করতেছে এখানে। আজকে আমি একটা কমেন্টে দেখলাম সে আজকে ভর্তি হয়েছে বা আজকে প্রথম ক্লাস করতেছে। দেখো, আমরা যত চেষ্টা করি, দিন শেষে লেখাপড়াটা হচ্ছে স্টুডেন্টের নিজের। ইটস নট অ্যাবাউট স্পুন ফিডিং। তোমাদেরকে মুখে তুলে দিয়ে, চাবায় দিয়ে, পরিপাক করায় দেওয়া যাবে না। লেখাপড়াটা সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো এরা যেমনে করছে অর্জন করতে পারতে হবে। তোমরা আমাদের কাছে যেভাবে চাও, আমরাও তো তোমাদের কাছে চাই। তোমরা চাও আমরা 3 ঘন্টা ক্লাস নেই, তোমরা চাও আমরা সব বুঝাই দেই। তা আমিও তো চাইতে পারি যে আমি যে তোমাকে 3 ঘন্টা পড়াইলাম, এরপর তুমি বাসায় নিজে 3 ঘন্টা পড়ছো। আমরা 150টা বিক্রিয়া লিখে দিলাম, তুমি বাসায় 150টা বিক্রিয়া নিজে করছো। যতদিন পর্যন্ত তুমি চেষ্টাটা না করবা, ততদিন এই সকল চাকচিক্য, এই সকল ধরনের মানে মানে কি বলবো, অ্যাট্রাকটিভ ওয়ার্ডস উইল নট ওয়ার্ক। So the thing is, you need to understand that education is your game, is your achievement. You have to acquire it. And this is the main thing, my dear. তোমরা যত কথাই বলো, আমি আজকে 20 বছর ধরে পড়াইতেছি এবং সামনে যদি বেঁচে থাকে আরও 20 বছর পড়াবো। একটুও কোনো ধরনের মানে ফিলিংস নাই, বোরিং ফিলিংস নাই আমার কাছে। এবং আমার সাথে আজকে আরও 3 জন নতুন যুক্ত হয়েছে। তোমরা তাদেরকে দোয়া করবা যেন তারা তোমাদেরকে পড়াইতে পারে, এবং আমি দোয়া করি তোমরা যেন বুঝতে পারো যে লেখাপড়াটা তোমার দায়িত্ব, এটা টিচারের দায়িত্ব না। অলওয়েজ একটা জিনিস মাথায় রাখবা, গুরু পথ প্রদর্শক, আর পথে হাঁটতে হবে তোমাকে। সো আমার কথা হচ্ছে আজকের ক্লাসটাতে, এটা তো ক্লাস না, অ্যাকচুয়ালি সেশন। 2টা জিনিস তোমাদেরকে বলে দিই। এক, এনডিসি হলিক্রস সেন্ট জোসেফের অ্যাডমিশন ব্যাচটা হবে ওয়ান অফ দ্য ক্লাসিক ব্যাচ, এবং অ্যাট এ টাইম তোমরা এইচএসসি 27-এ আমাদের সাথে যুক্ত হবা। এটা বুকমার্ক করে রাখো, বুকের মধ্যে বুকমার্ক করে রাখো। তোমাদের সাথে দেখা হচ্ছে, আর আমি লাস্ট মোমেন্টে যতটুকু তোমাদের পক্ষে পসিবল আমি চেষ্টা করব তোমাদের সবাইকে পড়ানোর। সো দিস ইজ দ্য আর্মি দ্যাট ইজ জয়নিং FT and will serve you at college admission and HSC 27 ব্যাচ। আমাদের প্রিভিয়াস টিচার যারা আছেন তারাও সবাই আছেন। তোমাদের শ্রদ্ধেয় মৃদু স্যার আমাদের সাথে আছেন, আমাদের আফরি স্যারও আছেন, আমাদের রিপন স্যারও আছেন, আমাদের যত টিচার তোমাদেরকে পড়িয়েছেন। তবে আমরা একটু সিগমেন্ট করেছি, এসএসসির প্যানেল আলাদা করেছি, এইচএসসির প্যানেল আলাদা করেছি, অ্যাডমিশনের প্যানেলটা আলাদা করেছি। সো এই টিচারগুলো যারা আছেন তারা পরীক্ষিত, ইয়াং এনার্জি, এইচএসসি 21 ব্যাচ, ভেরি ভেরি ইয়াং। এবং এরা যেভাবে ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইড ম্যাথে পড়েছে, এই রাহুল স্যার আজকে 1 যুগ ধরে কেমিস্ট্রি পড়াচ্ছে, এই ওরকি যেভাবে আইউটিতে চান্স পেয়েছে, আইউটিতে পড়েছে, ট্রিপলি পড়েছে, জীবনভর চলতরিত নিয়ে পড়েছে। সো ওই যে জার্নি, সেই জার্নিতে কিভাবে কোপ আপ করতে হবে, কিভাবে তোমরা যাবা, সেই রাস্তাটা দেখাবে রাহুল স্যারের সাথে মুজাহিদ স্যার। এই 2 জন মিলে কেমিস্ট্রির দায়িত্বটা নিবে তোমাদের। তোমরা মন খুলে এটা শুনে রাখো, ওর কি, আফরি, মৃদু স্যার 3 জনই আমাদের বেস্ট টিচার। 3 জন 3 মাত্রায় বেস্ট, 3 জন 3 রকম। একজন আমাদের মৃদু স্যারের কথা বলি, 19 বছর ধরে পড়াচ্ছে। ওর কি বয়স কম, যতটুকু সময় আছে ও পড়াচ্ছে, বাট কোন পার্টটা, স্পেসিফিক একটা পার্ট পড়াইছে, ইঞ্জিনিয়ারিং ফিজিক্স পড়াইছে। ও নিজে হচ্ছে আইওটিতে পড়ছে এবং সেই যাত্রায় গেছে। আমরা আরও টিচার আনবো, এবং ওই সকল টিচার যারা যেই জায়গাটায় বেস্ট, ওইটুকু যেন তোমরা নিতে পারো। এবং তোমরা এই যে আবিরের কাছে পড়বা, আমাদের রিপন স্যারের কাছে পড়বা। রিপন স্যার অনেক অভিজ্ঞ মানুষ, তোমরা জানো। আমাদের রুবায়েত স্যার পড়িয়েছে, জিয়াদ স্যার পড়িয়েছে, ফজলু স্যার পড়িয়েছে। এনারা তোমাদেরকে গড়ে তুলেছে। সকল টিচারেরই তোমাদের জীবনে কন্ট্রিবিউশন আছে। একজন টিচারকে নতুন পেয়ে বাকি সব ভুলে যাওয়া ইজ নট ইয়োর ক্রিডেন্সিয়ালস, মাই ডিয়ার। তোমাকে ছোটোবেলা যে পড়িয়েছে সেও তোমার কাছে দামি, যে তোমাকে ভার্সিটি অ্যাডমিশনে পড়াবে সেও তোমার কাছে দামি। সো ডোন্ট সেপারেট ইয়োর টিচার প্যানেল। এভরি টিচার্স আর ইম্পর্ট্যান্ট। তবে জীবনের পথে পথে বিভিন্ন সময় বিভিন্ন জ্ঞানীগুণীদেরকে লাগে, তোমরা তাদের সহযোগিতায় তোমার রাস্তাটা পার করবা। ঠিক আছে? সো আজকে আর না, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আল্লাহ হাফেজ। হ্যাঁ, রয়্যাল সাবজেক্ট কি এটা ক্লাসে দেখা যাবে? হ্যাঁ, দেখা যাবে, দেখা হচ্ছে আগে জীবন। ওকে ওকে ওকে।